আমার কথা কি শোনা যাচ্ছে? যারা এখানে উপস্থিত আছেন? জি, জি, জি শুনতে পাচ্ছি। ফাইন। তো আজকে আমি একটু কামরুজ্জামান সাহেব আসার আগ পর্যন্ত আমি একটু ধারণা দিতে থাকি যে আসলে আমাদের মডিউল 4 যেটি আমাদের এই ট্রেনিং প্রোগ্রামের সর্বশেষ মডিউল, সেই মডিউলে আসলে আমরা কি করতে যাচ্ছি এবং কিভাবে আমরা প্রোগ্রেস করব সেটা সম্পর্কে যদি আমরা একটু ধারণা নিতে চাই, আমরা নিতে পারবো। ও বাই দিস টাইম আমার মনে হয় যে আমাদের যিনি গেস্ট আছেন আজকে কামরুজ্জামান সাহেব উনি জয়েন করলে আমরা উনার কাছে আবার ফিরে যাব। আপনাদের সাথে আমাদের যে ম্যাটেরিয়ালসটা আমরা শেয়ার করেছিলাম ইনিশিয়ালি, যে মডিউল 4 এ আমরা আসলে কি কি শিখবো তার একটা ওভারভিউ, সেটাকে একটু রিক্যাপ করে নিই। আমরা ১ম দিন মানে আজকে দেখতে চাই যে কিভাবে আমরা এনভিভো সফটওয়্যারটা ইনস্টল করতে পারি। এখন অনেকে বলতে পারে যে সফটওয়্যার ইনস্টলেশন এর কি আছে? সো আমরা ফর দ্যা ফার্স্ট টাইম সফটওয়্যার ইনস্টলেশন এর সাথে, সাথে আপনাদেরকে একটা ছোট ট্রিক শিখিয়ে দিতে চাই, যে ট্রিকের মাধ্যমে আপনারা যে ট্রায়াল ভার্শনটা আছে, সেই ট্রায়াল ভার্শনটা হয়তো লাইফ টাইমের এক্সপেরিয়েন্স এ ব্যবহার করতে পারবেন। তো রাইট নাও দিস ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর উইন্ডোজ ভার্শনের জন্য। কিন্তু পরবর্তীতে যদি আমাদের কাছে ম্যাকের কোনো সলিউশন আসে, আমরা আপনাদেরকে প্রোভাইড করে দিব। আপনাদের ইমেইল অ্যাড্রেস সবার আমাদের কাছে আছে, সবার ইমেইল অ্যাড্রেস। তো সেই ইমেইল অ্যাড্রেসে আমরা আপনাদেরকে সলিউশনটা পাঠিয়ে দিব যাতে আপনারা ম্যাক এবং উইন্ডোজ ২ টা ভার্শনই ব্যবহার করতে পারেন। কামরুজ্জামান সাহেব, আমরা আপনার জন্য অপেক্ষা করছি। সো যদি আপনি অনুমতি করেন আমরা আপনাকে ফ্লোর দিতে চাই সো দ্যাট আপনি কন্টিনিউ করেন আপনার অর্গানাইজেশন এবং কিভাবে এসএসআরসি সাথে আমাদের জার্নিটা শুরু হলো। পাশাপাশি এসএসআরসি এর কার্যক্রম এবং এসএসআরসির যে ফান্ডিং অপরচুনিটি ফর ইয়াং রিসার্চার্স সেই বিষয়গুলো সম্পর্কে যদি একটু বলেন কাইন্ডলি। থ্যাংক ইউ। স্যার মনে হয় মিউট আছে। কামরুজ্জামান সাহেব আপনি কি একটু আনমিউট করবেন? আমরা মনে হয় আমাকে কি এখন শুনতে পাওয়া যাচ্ছে? জি, জি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ইনফ্যাক্ট আমি আপনাদের এই সম্বন্ধে বা আপনাদের লাইনের শিক্ষক নই, ফলে আমার কথাগুলোও একটু ডিফারেন্ট হবে। আমাদের কাছে মনে হয় ইউআরপি খুলনা, আমরা যাদের সাথে কাজ করি, ওয়ান অফ দ্য বেস্ট পার্টনার আমাদের। আমরা দীর্ঘ সময় আপনাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। ইনফ্যাক্ট আমার আগে এখানে উত্তম স্যার ছিলেন, ডক্টর উত্তম দাস, ওনার সময়ে আপনাদের সাথে কাজ করা শুরু হয়েছে। এরপরে আমি নিজে এসেও 2টা ব্যাচ হয়ে গেল, কিছু গবেষণার কাজ চলছে। সব মিলিয়ে আমাদের কাছে মনে হয়েছে ঠিক আমরা যেরকম প্রত্যাশা করি বা যে লাইনে কাজ করতে চাই, যেভাবে করতে চাই, ইউআরপি আমাদেরকে তার চেয়ে বেশি সুন্দর করে কাজগুলা উপস্থাপন করে। আমি আমার রেগুলার যে কথা সেটা তো একটু স্লাইডের মাধ্যমে দেখাবো। আমি কি আমার স্লাইডে যাব, মানে আমাকে কি অ্যাক্সেস দেওয়া আছে? জি, জি, অ্যাক্সেস দেওয়া আছে। ইনফ্যাক্ট আমাদের পার্টিসিপেন্ট যারা আছে আমি আজকে সবাইকে অ্যাক্সেস দিয়ে রেখেছি যাতে আমাদের পরবর্তী যে সেশনটা আছে সেখানে সবাই আমরা একটু ইন্টারেকশন বা ইন্টারেক্টিভ লার্নিং মেথডে কাজ করতে পারি। থ্যাংক ইউ। কারেক্ট, কারেক্ট। আমার স্লাইড কি দেখা যাচ্ছে না? আমাকে কাট করে আবার ঢুকতে হবে? হ্যাঁ, আরেকবার রাইট, অন রাইট, করে কারেক্ট। তাইলে আমি শেয়ার স্ক্রিনে যাব। শেয়ার স্ক্রিন থেকে
এবার কি দেখতে পাওয়া যাচ্ছে আমার স্লাইড? জি জি ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমার এই প্রতিষ্ঠান সম্বন্ধে আপনারা ইতিমধ্যে হয়তো একটু জেনেছেন যে আমরা এটাকে সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদ বলি। এটা পরিকল্পনা মন্ত্রণালয়ের একটা অংশ। আমরা মূলত গবেষণা রিলেটেড বিষয়গুলো এখান থেকে লুক আফটার করা হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের আরেকটা গবেষণা প্রতিষ্ঠান আছে বিআইডিএস, আপনারা ওইটারও নাম শুনে থাকতে পারেন। স্পেশালি সোশ্যাল সায়েন্স রিলেটেড গবেষণা কিংবা অর্থনীতি বিষয়ক গবেষণা ওখান থেকে বেশি হয়। আমাদের কাজটাও আমি একটু বুঝাবো, মানে আপনাদেরকে বলতে চেষ্টা করব। বিফোর গোয়িং দেয়ার, আমরা নতুন বছরের দ্বিতীয় বা তৃতীয় দিনে আছি আজকে। সবাইকে শুভ নববর্ষ। রমজানের এই সকালবেলা আসলে এই পড়াশোনার কথা বলতে যাওয়া বলা এই বিষয়গুলো একটু বিরক্তিকর। তারপরও আমি চেষ্টা করবো যেন আমার কথাগুলো পড়াশোনা রিলেটেড না হয়, একটু আলাদা হয়। আমি আমার পরিচয় একটু দিচ্ছি। আমি কামরুজ্জামান, আমি বিসিএস প্রশাসনের একজন সদস্য, 24তম বিসিএস এ জয়েন করেছি। আমি অর্থনীতিতে পড়াশোনা করেছি, তারপরে আর দুটা মাস্টার্স করেছি, একটা ফিনান্সে একটা সোশ্যাল রিসার্চে। আমি এখন জাহাঙ্গীরনগরে পিএইচডি করছি। আর এই জাতীয় বিষয়ে আমি বিভিন্ন স্থানে সাধারণত করিয়ে থাকি। আমাদের যেসব ট্রেনিং সেন্টার গুলো আছে, প্রজেক্ট মনিটরিং, ইভ্যালুয়েশন, ম্যানেজমেন্ট, পিপিএ, পিপিআর আর গভর্নমেন্ট সার্ভিসের যেসব রুলস আছে এইসব বিষয়গুলো। আমাদের মন্ত্রণালয়ের এদিকে যদি আপনাদের কখনো আসা হয়, ঢাকায় স্পেশালি আগে যেখানে বাণিজ্য মেলা হতো, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, নির্বাচন কমিশন সচিবালয়, মানে আগারগাঁও কেন্দ্রিক যে অফিস পাড়াটা আছে, এখানে আমাদের একটা সুন্দর অফিস আছে। আপনারা দেখলেই দেখবেন খুব চমৎকার ভাবে চারপাশে ছবি লাগানো আছে, সুন্দর একটা গেট আছে। সেখানে আরো সুন্দর করে লেখা আছে যেখানে আপনার একটি স্বপ্ন আছে। এই শব্দটা বা এই সেন্টেন্সটা আমাদের এখনকার যিনি অর্থমন্ত্রী ওনার দেওয়া। আহম মোস্তফা কামাল স্যার এক সময় পরিকল্পনা মন্ত্রী ছিলেন, উনি বলেছিলেন। আমি আজকে আপনাদেরকে শুধু এইটুকু বলবো যে এসএসআরসি নিয়ে আমরা যে কথা বলি, আপনারা যে প্রশিক্ষণ করেন, এখানেও আপনার একটা সুযোগ আছে। আমরা যে স্বপ্নটা দেশের মানুষকে দেখাই, সেই স্বপ্নের একটা অংশ আপনিও হতে পারেন। এই বিষয়টাই মূলত আমরা এখানে একটু বলবো। আর যেরকমটা মাহবুব বলতেছিলেন যে আমি আমাদের অভিজ্ঞতার কিছু কথা বলবো, এই বিষয়টা এমন যে ঠিক আমার অভিজ্ঞতা না, আমার মন্ত্রণালয়ের কিছু কথা আমি আপনাদেরকে একটু জানাবো। যেমন শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় বললেই আপনারা মাঠ পর্যায়ে অনেকগুলো অফিস দেখেন, বলে সহজেই বুঝতে পারেন যে এই মন্ত্রণালয়ের অনেক কাজ আছে। কিন্তু পরিকল্পনা মন্ত্রণালয় এমন মন্ত্রণালয় যে এটাকে এইভাবে বলার সুযোগ নেই, কারণ মাঠ পর্যায়ে আমাদের কোনো অফিসই নাই। ছোট্ট একটা অফিস আমাদের থাকে, এটা হলো পরিসংখ্যানের। পরিসংখ্যান পরিকল্পনার সাথে রিলেটেড, বাট এরা মূল পার্ট না, এরা একটা সাবসিডিয়ারি পার্ট বা একটা সাইডের অংশ। এর বাইরে মাঠ পর্যায়ে আর আমাদের কোনো অফিস নেই। টোটাল অফিসটাই মন্ত্রণালয় বেস। দেশের পরিকল্পনা প্রজেক্ট এখান থেকে পাস হয়ে থাকে। আপনারা দেখবেন যে প্রতি মঙ্গলবারে আগে হইতো, এখন এক মঙ্গলবার বাদ দিয়ে হয়, মানে ফোর্টনাইটলি পাক্ষিক ভাবেই মিটিংটা হয়। প্রচুর প্রজেক্ট পাস হয়, এক থেকে আর 4,000 কোটি টাকার প্রজেক্ট পাস হলো, 5,000 কোটি টাকার প্রজেক্ট পাস হলো। পরিকল্পনা মন্ত্রী মহোদয় প্রেস ব্রিফিং করেন, কিংবা আগে পরে মাননীয় প্রধানমন্ত্রীও এই নিয়ে একটা বক্তৃতা দেন। ফলে আমাদের এই মন্ত্রণালয়ের অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকা সত্ত্বেও আমাদের পরিচিতিটা একটু কম। আমি একটু সুযোগটাও নিতে চাচ্ছি আপনাদেরকে আমাদের মন্ত্রণালয় সম্বন্ধে বলার জন্য। ইন্টারেস্টিংলি আপনি দেখবেন যে একটা মন্ত্রণালয়ে একজন সচিব থাকে, সমাজ কল্যাণ মন্ত্রী তার সচিব একজন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ওনারও সচিব একজন। আমাদের ওই মন্ত্রী মহোদয়ের সাথে 8 জন সচিব কাজ করে, ফুল প্লেজেড সেক্রেটারি 8। এবং এইখানে প্রচুর নীতি নির্ধারণী কাজ হয়, যেটা সাধারণ মানুষকে আমাদের জানানোর সুযোগ কম হয়। আগে একজন মিনিস্টারই ছিলেন, একজন প্রতিমন্ত্রী মহোদয় সেখানে যোগদান করেছেন, যারা উনিও আগে আমাদের সচিবই ছিলেন, কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। উনি রাষ্ট্রপতি কোঠায় আমাদের এখানে সিনিয়র সচিব ছিলেন, এখন মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে টেকনোক্রেট কোথায় প্রতিমন্ত্রী করেছেন, ডক্টর শামসুল আলম, ওনার নাম শুনে থাকবেন আপনারা। আর আমাদের যিনি মন্ত্রী উনি এম.এ. মান্নান। আমি শুধু মন্ত্রণালয়ের একটু পরিচিতির জন্য এই কথাগুলো একটু বললাম। আমার এসএসআরসি যেটা নিয়ে আমরা আজকে কথা বলতে চাই, সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিল, এটা একটা প্রাচীন প্রতিষ্ঠান। আপনারা যারা শিক্ষার সাথে রোজ জড়িত, আপনাদের জেনে ভালো লাগবে, আমি এখন যে চেয়ারে আছি এই চেয়ারে প্রথমে ছিলেন একজন শিক্ষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের একজন শিক্ষক হাবিবুর রহমান স্যার। উনি ছিলেন এটার প্রকল্প পরিচালক, যখন বঙ্গবন্ধু প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায়
এরকম একটা সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদ করেছিলেন। এটার মূল উদ্দেশ্য ছিল যে আমরা ভাবে প্রকল্প নিয়ে থাকি। আপনারা জানেন যে বাজারে বিভিন্ন রকম গসিপ প্রচলিত আছে, আমরা খিচুড়ি রান্না শিখতে যাই, আমরা পুকুর খনন শিখতে যাই। বঙ্গবন্ধুর ওই থিমে কথা ছিল এরকম যে গবেষণা হবে, গবেষণার মাধ্যমে নির্ধারণ হবে যে কোন জাতীয় প্রকল্প নেওয়া প্রয়োজন এবং সে অনুযায়ী প্রকল্প নেওয়া হবে, এই লক্ষ্যে এটা তৈরি হয়েছিল। এবং উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের খুব সম্মান করতেন। সে লক্ষ্যে প্রথম দিকে যে কাউন্সিলটা গঠিত হয়েছিল ওনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকই ছিলেন। ইভেন প্ল্যানিং কমিশনে আপনারা জানেন নুরুল ইসলাম স্যার, রেহমান সোবান স্যার, আনিসুর রহমান স্যার, এরকম প্রতীতিযশা অর্থনীতিবিদদের দিয়ে উনি প্রথম প্ল্যানিং কমিশন গঠন করেছিলেন। তো এরপরে আমাদের ওই হাবিব স্যার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাস্ট সিলেটের ওইটার ভিসি হয়েছিলেন। আমরা এইখানে যে কাজগুলো করে থাকি সেটা হচ্ছে যে সামাজিক বিজ্ঞান সমূহের উপর গবেষণার উন্নয়ন, সমন্বয় সাধন, সামাজিক নীতি ও পরিকল্পনার জন্য গবেষণারত ফলাফল সরবরাহ এবং গবেষক তৈরি এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। আমি মোটা দাগে বললে আমরা দুইটা কাজ করি, একটা হচ্ছে গবেষক তৈরি করি আপনারা যারা প্রশিক্ষণ নিচ্ছেন, আর হইলো গবেষণালব্ধ ফলাফল গুলাকে আমাদের প্ল্যানিং এ কাজে লাগানোর চেষ্টা করি। এই দুইটা বিষয় হচ্ছে আমাদের এখানে অত্যন্ত মুখ্য বিষয়। আমি প্ল্যানিং কমিশনের কাজের আরেকটু ইলাবোরেশন করতে চাই আমার এসএসআরসি কিভাবে রিলেটেড। সেটা হচ্ছে যে আপনারা জানেন বাংলাদেশ পঞ্চবার্ষিক মানে পঞ্চবার্ষিক পরিকল্পনা ধরে ধরে ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই লক্ষ্যে কিছুটা সফলও হয়েছে। আমাদের ফার্স্ট 5 ইয়ার প্ল্যান হয়েছিল 73 থেকে 78-এ, যেটা বঙ্গবন্ধুর সময় প্রণীত, উনি শেষ করে যেতে পারেননি। তো আর এখন চলছে 8 5 ইয়ার প্ল্যান। মাঝখানে আরেকটা বেশি হয়তো হইতে পারতো, কিন্তু কিছু সময় এইটার একটু গ্যাপ ছিল, সরকারের কিছু পরিবর্তন ছিল, এরকম বিষয়। আমি বোধহয় শেষ করি, এরপরে প্রশ্নের সুযোগ দেবো, কেউ যদি হাত তোলেন আর কি। কাইন্ডলি আমাকে শেষ করতে দেন, তাহলে ইজি হবে বিষয়টা। আমি আপনাদের প্রশ্ন পেলে বরং খুশি হব। আমাদের 8 5 ইয়ার যে প্ল্যান সেটা রান করতেছে। আপনার প্রেজেন্টেশনটা যদি একটু স্লাইড মোডে যান, আমরা প্রথম পেজটাই দেখতে পাচ্ছি। ও মাই গড, তাইলে তো আমার একটু গ্যাপ হচ্ছে। আমি তো এখানে আগাচ্ছি ভালোই, স্লাইড মোডে তো যেতেই চাই। আমি আবার একটু দেখাই আপনাদেরকে। আপনারা প্রথম পেজ এই জায়গাটায় আছেন, আমি এই যে স্লাইড মোডে গেলাম। আপনাদের এখানে কি আসছে ভাই? না, আমাদের আসেনি, আমাদের মানে প্রথম পেজটাই দেখাচ্ছে এখন। ও, তাইলে তো প্রবলেম হয়ে গেল। আমি কি আবার স্কেপ করে এই স্টপ শেয়ারে দিয়ে যাব? আমার এখানে দেখাচ্ছে ইউ আর স্ক্রিন শেয়ারিং, এটা দেখাচ্ছে। আমি স্টপ শেয়ারে গিয়ে আবার করব, তাইলে বোধহয় ভালো হয়। এটা তো আসলেই খুব জরুরি, আপনারা না দেখতে পেলে তো আমার এই লেখাগুলোর কোনো মানেই নাই। এক মিনিট আমি দেখি, আমার আরেকটা ল্যাপটপ থেকে বোধহয় আর কি ইজি হবে। একটা সেকেন্ড, এটা বলা ভালো হয়েছে, আমি না বললে আমি জানতেই পারতাম না যে এখানে একটা বড় বিষয় গ্যাপ রয়ে যাচ্ছে। একটা সেকেন্ড একটু সুযোগ দেন আমাকে। আপনি মনে হয় ডেস্কটপটা শেয়ার করেন, আপনি আমার মনে হয় আমি ওইটাতেই চলে যাচ্ছি। স্টপ শেয়ার দিয়ে দিই।
আমরা আপনার স্লাইডটা দেখতে পাচ্ছি। আমার মনে হয় এখন ফুল স্ক্রিন মোডে গেলে এবং আমরা যদি স্লাইডটা কন্টিনিউ করি আমার মনে হয় থিংস আর ওকে। সরি, কামরুজ্জামান সাহেব মনে হয় সাইন আউট হয়ে গিয়েছেন। ওনার সাইন ইনের জন্য অপেক্ষা করি। তো যেটা একটু আগে বলছিলাম, আমরা একটু টাইম টু টাইম ওনার কাছ থেকে যেহেতু উনি একটু সময় লাগবে মনে হয়, তো সাইন ইন করতে লাগুক। তার ভিতরে আমি একটু আমাদের আজকের যে মডিউলটা আমরা শুরু করতে চাচ্ছি সেই মডিউলের সম্পর্কে একটু ব্রিফ একটা ধারণা দিয়ে রাখি যে আসলে হোয়াট উই আর গোইং টু লার্ন ফ্রম দিস মডিউল। একটা বিষয় হচ্ছে যে সবসময় আমরা শুনে থাকি যে কোয়ালিটেটিভ রিসার্চ কিভাবে করব। এর অনেক ধরনের ওয়েজ আছে, মেথড আছে, এবং আমরা সবসময় প্রচুর ডাটা প্রডিউস করছি। এর আগের মডিউলেও আমরা শুনেছি যে বাংলাদেশে আসলে আমরা যখন পথে ঘাটে মাঠে বিভিন্ন সময় আমরা ডেটা করে থাকি, তো সেই ডাটাগুলোকে আসলে আমরা কি কোয়ালিটেটিভলি দেখবো নাকি কোয়ান্টিটেটিভলি দেখবো, এবং দেখার পরে আসলে সেই ডাটাগুলোকে কিভাবে আমরা প্রসেস করব, অ্যানালিসিস করব, সেখান থেকে ইফেক্টিভ রেজাল্টস বা ইন্টারপ্রিটেশন ড্র করবো এবং রিপোর্টিং কিভাবে করবো। সো ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আজকে যে কিভাবে এই ডেটাগুলোকে আমরা প্রসেস করতে পারি, কোয়ালিটেটিভ ডেটাগুলোকে কিভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারি, এবং কোন কোন মেথডে আমরা ডাটাগুলোকে কালেক্ট করতে পারি, ডাটাগুলোকে অ্যানালিসিস করার জন্য হোয়াট আর দ্য টুলস এন্ড টেকনিকস দ্যাট উই ক্যান অ্যাপ্লাই। তো এই বিষয়গুলো সম্পর্কে আমি একটু ওভারভিউ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, যাতে ভয়ের কিছু নেই। ওই ভয়ের যে জায়গাটা যে আমি কখনো কোয়ালিটেটিভ কাজ করিনি, সো from where we are going to start, or I can start to understand qualitative data. So just preliminary or basic orientation about qualitative research, যেটা আমার মনে হয় যে at the beginning of our training module, মডিউল 1, জাকির ভাই একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছিল যে মিক্স মেথড রিসার্চে স্পেশাল ডেটা অ্যানালিসিস, নন স্পেশাল ডেটা অ্যানালিসিস এর ক্ষেত্রে। ঠিক আছে, সো উনি ব্যাক করেছেন, আমরা আবার ওনার কাছে ফিরে যাই। সো কামরুজ্জামান সাহেব, আপনাকে একটু আনমিউট করতে হবে, তাহলে আমার মনে হয় যে এবার ঠিক আছে সবকিছু। আর আপনার স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি। এবার কি দেখা যাচ্ছে? জি, জি। আমার মনে হয় এবার আপনি ফুল স্ক্রিন করে আমার যদি স্লাইড শোটা আমি স্কিপ করে তারপর স্লাইড শেয়ারে যাব, এটাই বলতেছিলেন? না, 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 আপনি এখন এখান থেকে কন্ট্রোল F5 দিলেই আপনি ফুল স্ক্রিনে চলে যাবেন। আমি কি ফুল বা স্ক্রিনে এখন দেখা যাচ্ছে? আমার কি এবার স্লাইডটা চেঞ্জ হচ্ছে? না, এখনো হচ্ছে না, তার কারণ হচ্ছে আমার মনে হয় এটা স্লাইড শেয়ার মোডে নাই। আমার মনে হয় আমি ভিতর থেকে আবার জয়েন করি, সেটা আপনাদের জি, জন্য ভালো হবে। স্ক্রিন হুম। শেয়ারিং এ স্টপ এজ দ্য শেয়ার্ড উইন্ডো ইজ অথবা অথবা আপনার প্রেজেন্টেশনটা স্যারদের সঙ্গে শেয়ার করতে পারেন, স্যাররা এটাকে ডেস্কটপ শেয়ার দিতে পারে। আমার মনে হয় আমি এখান থেকে যদি শেয়ার করি তাহলে কি এখন, এই তো আমি পুরোটাতেই আছি, আমি বোধহয় স্ক্রিন শেয়ারিং অপশনটাতে আর একটু, জাস্ট এ মিনিট, আমাকে একটা সেকেন্ড একটু সময়। কোনো সমস্যা নেই, আমরা আমাদের খুব বেশি তাড়াও নাই, বিকজ এটা আজকে আমাদের মডিউল 4 এর ইন্ট্রোডাক্টরি সেশন। সো আমরা প্রথম সেশনটা রেখেছি আসলে এসএসআরসি কার্যক্রম এবং এসএসআরসির ফান্ডিং অপরচুনিটিস, এগুলো আমাদের যারা ইয়াং প্রফেশনালস রিসার্চাররা আছে তারা এটাকে কিভাবে ক্যাপিটালাইজ করতে পারে সেই সেশনটাকে শোনার জন্য। সো I request you to please take your time. No worries from our end. Thank you.
আমার স্ক্রিন শেয়ারটা কি এবার দেখা যাচ্ছে ভাই? জি, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, আমি একটু ফুল স্ক্রিন করি। এবার দেখা যাচ্ছে? আমার Yes, স্লাইড হ্যাঁ, কি চেঞ্জ এবার হলো না? পরিষ্কার, স্লাইড চেঞ্জ এবার আসছে, ঠিক আছে। ঠিক আছে না? এবার স্লাইডে হ্যাঁ। চেঞ্জ হয়েছে। থ্যাংক ইউ। জি। আমি বোধহয় এই কথাগুলো বলছিলাম, এই বিষয়টা আপনারা দেখেননি না? আমার এখানে কি পরিকল্পনা মন্ত্রণালয় যেখানে আপনার একটা স্বপ্ন আছে এই লেখাটা এসেছে না? জি জি। স্যার। তাহলে আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে পরিকল্পনা মন্ত্রণালয়ের আমাদের যে স্লোগান সেটা হচ্ছে যেখানে আপনার একটা স্বপ্ন আছে। আমি আজকে আপনাদেরকে যেটা বলবো যে এসএসআরসি তো আপনাদের একটা সুযোগ আছে, এই বিষয়টা বলার জন্যই মূলত আমি এই আজকের মাহমুদ ভাইদের সহযোগিতা আপনাদের সামনে একটু আসার সুযোগ নিয়েছি। পরিকল্পনা মন্ত্রণালয়ের কথা আমি বলতেছিলাম যে আমাদের মাঠ পর্যায়ে কোনো অফিস নেই, দেশের পরিকল্পনা প্রজেক্ট এখান থেকে পাস হয়ে থাকে। প্রতি মঙ্গলবারে আগে মিটিং হইতো, এখন এটা একটা সপ্তাহ পরে পরে হয়, মানে ফোর্টনাইটলি প্রতিপাক্ষিক ভাবে হয়। আমাদের এখানে 8 জন সচিব আছে। ইটস এ বিগ মিনিস্ট্রি, বাট সাধারণ মানুষ এই সম্বন্ধে খুব ভালো জানে না। আপনারা যারা শিক্ষিত জ্ঞানীগুণী মানুষ, আপনাদের হয়তো আইডিয়া আছে, তারপরও আমি আরেকটু বলার সুযোগ নিয়েছি। আমাদের একজন সিনিয়র সচিবকে সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োগ দিয়েছেন এবং উনি আমাদের বড় বড় কাজগুলোতে সহযোগিতা করে থাকেন। আমি এই বিষয়গুলো বলবো পরে, আমার স্লাইডে এই বিষয়গুলো আছে। এসএসআরসি প্রতিষ্ঠা নিয়ে আমি বলছিলাম যে রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর আইবুর রহমান স্যার এটা স্টার্ট করেছিলেন, এখন আমি যে চেয়ারে আছি এটা উনি দেখতেন তখন, পরে উনি শাহজালাল ইউনিভার্সিটির ভিসি হয়েছিলেন। আর আমরা এইখানে মূলত দুইটা কাজ করি, গবেষক তৈরি করি এবং গবেষণার মাধ্যমে গবেষণালব্ধ ফলাফল দিয়ে আমাদের প্রজেক্ট গুলাকে সহযোগিতা করতে চেষ্টা করি। স্পেশালি আমাদের যে বড় বড় প্ল্যান গুলা হয় সেখানে আমাদের এই গবেষণা রেজাল্ট গুলা খুব কাজে লাগে। আমি পরবর্তীতে আপনাদের এই বিষয়গুলো দেখাবো। এখান থেকে স্পেশালি পরিকল্পনা মন্ত্রণালয় থেকে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান হয়েছিল 73 থেকে 78, এখন যেটা চলতেছে সেটা হচ্ছে 8 5 ইয়ার প্ল্যান 2021 থেকে 25। এখানে মূলত টার্গেট করা হয় যে আমরা কত % গ্রোথ রেটে যাব, কি পরিমাণ ইনভেস্টমেন্ট হবে, তারপর ইকোনমির সাইজ কি হবে, এই টোটাল বিষয়গুলো এখান থেকে প্ল্যান করা হয় এবং এটাকে অ্যাচিভ করার চেষ্টা করা হয়। আমি এখানে বেশ কিছুদিন যাবত চাকরি করতেছি, ফলে আমি দেখেছি যে লাস্ট 2টা 5 ইয়ার প্ল্যান আমরা অ্যাচিভ করতে পেরেছি। আপনাদের মনে থাকবে যে 2009 সালে আমরা বলেছিলাম ভিশন 2021 যে বাংলাদেশ 50 বছরে পা রাখবে এবং একই সাথে বাংলাদেশের এই 50 বছরে আমরা মধ্যম আয়ের দেশ হিসাবে বাংলাদেশকে দেখতে চাইব। সেই ধারণাটা বা সেই অবস্থানটা আমরা অর্জন করেছি। এখানে শর্ট টার্ম প্ল্যান হয়, প্রতি বছর এডিপি হয়। আপনাদের জেনে ভালো লাগবে যে আমরা সাধারণত জানি যে বাজেট হয়ে থাকে অর্থ মন্ত্রণালয় থেকে, কিন্তু বাজেটের একটা বড় কাজ কিন্তু আমরাও করে থাকি। এইখানে যেসব প্রজেক্টের ফান্ডিং হয়, এটা আপনার পদ্মা ব্রিজ বলেন কিংবা আমাদের পায়রা সমুদ্র বন্দর বলেন, প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু এখান থেকে পাস হয় এবং ফান্ডিং কোন বছর কাকে কত টাকা দেব সেটার একটা নির্ধারণ হয়। ছোট্ট করে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে পরিমাণ প্রজেক্ট এখন বাংলাদেশে পাস করা আছে, এটার ভ্যালু অ্যাবাউট 50 লাখ কোটি টাকা, 50 লাখ কোটি টাকা। কিন্তু আমাদের যে এডিপি হয় এটা 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ কোটি টাকার হয়। তখন আমাদেরকে খুব চমৎকার ভাবে ডিস্ট্রিবিউট করতে হয় যে কার কত টাকা লাগবে। সে পদ্মা ব্রিজ করতে যদি আমাদের 32,000 কোটি টাকা খরচ হয়ে থাকে, এটা তো এক বছরে লাগেনি। প্রথম বছরে হয়তো 500 কোটি টাকা লেগেছে, পরের বছরে হয়তো 2000 কোটি টাকা লেগেছে। এরকম করে করে আমাদের এই টাকাটা গত 7-8 বছর বা 10 বছরে খরচ হয়েছে। তো এইভাবে এইখান থেকে আমাদের প্ল্যানিং মিনিস্ট্রি থেকে এই বিষয়গুলো করে নেওয়া হয়, মানে ডিস্ট্রিবিউশনটা করে দেওয়া হয়। এটা হচ্ছে শর্ট টার্ম যে প্ল্যান। এটার মধ্যে আমাদের লং টার্ম প্ল্যানের মধ্যে আপনারা শুনেছেন যে ভিশন 2021 এর কথা বলেছি আমি। ভিশন 2041 এর কাজ এখন চলতেছে, যে আমরা 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশ দেখতে চাই এবং সে লক্ষ্যে কিভাবে কাজ হবে প্রতি বছরের একটা প্ল্যান থাকে, প্রতি 5 বছরের একটা প্ল্যান থাকে, তারপর 10 বছরের একটা প্ল্যান থাকে। এইভাবেই আমরা আগাচ্ছি। ভিশন 2071 একটা আছে আমাদের, যে স্বাধীনতার যখন 100 বছর হবে তখন আমরা বাংলাদেশকে কোথায় দেখতে চাই। এবং এখন আমরা সবচেয়ে বড় যেটা নিয়ে কাজ করছি এটা হচ্ছে ডেল্টা প্ল্যান নিয়ে। আপনারা জানেন যে পানির ব্যবহার এবং পানির অপচয়, এই বিষয়গুলা এখন সারা বিশ্বে একটা গ্রেট কনসার্ন। নেদারল্যান্ডসের সহযোগিতায় আমরা একটা প্রবাদ আছে এরকম, গড মেক ওয়ার্ল্ড, ম্যান মেক নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসে আমার নিজেরও একবার একটু ভিজিট করার সুযোগ হয়েছিল।
সেখানে আমরা দেখেছি যে ওরা নদীর পানি, সাগরের পানি কিভাবে কাজে লাগিয়ে তাদের এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট থেকে শুরু করে সকল ডেভেলপমেন্ট করেছে। আমাদের ডেল্টা প্ল্যানে আমরা ওই বিষয়টা ইনক্লুড করেছি এবং এটা নিয়ে এখন প্রচুর কাজ হচ্ছে। এই টার্গেটটা হচ্ছে 100 বছরের টার্গেট। আমরা 2100 সালে বাংলাদেশকে কোথায় দেখতে চাই। একটা সময়ে বাংলাদেশের এরকম ভিশনারি প্ল্যান ছিল না, এখন এই প্ল্যানগুলো হচ্ছে এবং এগুলো সবই প্ল্যানিং মিনিস্ট্রি থেকে হচ্ছে। আমি জাস্ট আপনাদের, যেহেতু আমাদের মাঠ পর্যায়ে অফিস নেই, একটু জানানোর সুযোগটা নিচ্ছি। আমাদের এখানে বড় 4টা কমিটি আছে, আপনারা এই সম্বন্ধে জেনে থাকবেন। একনেক মিটিং আজকে এই সিদ্ধান্ত হয়েছে, একনেকে আমাদের প্রজেক্টটা গেছে। এগুলো ইউনিভার্সিটির স্যারেরাও খোঁজ রাখেন এই কারণে যে ইউনিভার্সিটির প্রজেক্ট গুলো এখান থেকে পাস হয়। এনইসি আছে, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, এটার মাধ্যমে সারা দেশের টোটাল প্রক্রিয়াটা মাননীয় প্রধানমন্ত্রীকে জানানো হয়। উনি এটার চেয়ারপারসন, তো ওনাকে জানানো হয়। বছরে সাধারণত 2 বার হয় এটা, একবার ডিসেম্বরে, একবার মেতে। মানে নভেম্বর ডিসেম্বরে একবার হবে, মে জুনে একবার হবে, মানে পুরো বছরটাকে 2 ভাগে ভাগ করে। আমাদের যত প্রজেক্ট এখানে আসে, প্রজেক্ট আসলেই পাস হয়ে যায় না, এটার প্রজেক্ট ইভ্যালুয়েশন একটা কমিটি আছে, এটা প্ল্যানিং মিনিস্ট্রিতেই হয়। এবং আমাদের যারা সচিব মেম্বার পদবিতে আছেন প্ল্যানিং কমিশনের, ওনারা এটাকে অ্যানালাইসিস করে একটা ডিসিশন দেয়। আমাদের প্ল্যানিং মিনিস্টার হচ্ছেন ওই একনেক কমিটির ভাইস চেয়ারম্যান, মানে উনি এটার সহসভাপতি, মাননীয় প্রধানমন্ত্রীকে উনি সহযোগিতা করে থাকেন। আমাদের এই মন্ত্রণালয়ে আর পলিসি ফর্মুলেশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট আর 2টা বড় বড় জায়গা আছে। একটা হচ্ছে সিপিটিউ, আপনারা সিপিটিউ নাম শুনে থাকবেন, সেন্ট্রাল প্রকিউরিং এন্ড টেকনিক্যাল ইউনিট। আর একটা হচ্ছে যে আপনার স্ট্যাটিস্টিক্স এন্ড রিসার্চ। এই সবগুলা বিষয় মিলিয়ে আমাদের এই প্ল্যানিং মিনিস্ট্রি কাজ করে। সরি, আমি আপনাদেরকে আরেকটু আগে নিয়ে যেতে চাই আমাদের প্ল্যানিং মিনিস্ট্রি সম্বন্ধে বলার জন্য। সেটা হচ্ছে যে এইখানে আপনার আমি বললাম যে 8 জন সচিব থাকে, তাহলে 8 জন সচিব কোথায়? মূলত এখানে 4টা ভাগ, একটা পরিকল্পনা বিভাগ, পরিকল্পনা কমিশন, আইএমইডি, আর হচ্ছে যে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, যারা এবার ওই যে আদমশুমারি করবে এই পরিসংখ্যান বিভাগ। আপনারা জানেন এখানে 4 জন সচিব আছে। আইএমইডির কাজ হচ্ছে প্রকল্পগুলা যে হলো, এই প্রকল্প ঠিকভাবে কাজ করছে কিনা এটা দেখা ওনাদের দায়িত্ব, এবং ওনারা এটা মূল্যায়ন করে থাকে। আমি বিএডিএস এর কথা আপনাদের, ওনারা ডিরেক্ট আমাদের কারো আন্ডারে না, যেহেতু গবেষক জ্ঞানীগুণী মানুষ, ওনারা পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্ডারে থাকে, বিষয়টা এরকম একটা। আর এসএসআরসি হচ্ছে পরিকল্পনা বিভাগের আন্ডারে একটা প্রতিষ্ঠান। আমি এর পরের অংশটায় যাই। পরিকল্পনা কমিশনে আবার 5 জন সচিব বসেন। যেহেতু একটা প্রতিষ্ঠান মানে পরিকল্পনা সচিব দেখে থাকেন, বলে এখানে আর 4 জন অতিরিক্ত কাজ করেন। জিইডি, জেনারেল ইকোনমিক ডিভিশন, বড় বড় যত প্ল্যান আছে এটা করে থাকে জিইডি। ভৌত অবকাঠামো, আমাদের যে বড় বড় স্থাপনাগুলো আছে, আপনারা পদ্মা ব্রিজ, মেট্রো রেল, বড় বড় যে আপনার কর্ণফুলী টানেল, তারপর আমাদের আগের যে যমুনা ব্রিজ, এইসব বড় বড় প্রতিষ্ঠানগুলা, কিছুদিন আগে পায়রা সেতু বোধহয় উদ্বোধন হলো পটুয়াখালীর দিকে, এই সবগুলো প্রতিষ্ঠান দেখার দায়িত্ব হচ্ছে ভৌত অবকাঠামো। শিল্প শক্তি বিভাগ সাধারণত আমাদের বিদ্যুৎ শক্তিটা তাদের মূল কনসার্ন, এর বাইরেও মিনারেল রিসোর্সেস থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলা দেখে থাকে। সামাজিক অবকাঠামো আপনাদের জিনিস, যারা শিক্ষা প্রতিষ্ঠান সমূহ, হসপিটাল সমূহের বড় বড় স্থাপনাগুলা দেখে থাকে, এবং এই জাতীয় প্রজেক্টগুলো এখান থেকে পাস হয়, রিভাইজ হয়, এবং অন্যান্য কাজগুলো এখানে হয়ে থাকে। কৃষি ও পল্লী প্রতিষ্ঠান একটা আছে, মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে এই কথাটা বলতেছিলেন যে আমরা কৃষিতে এখন অনেক স্বয়ংসম্পূর্ণ। আমরা এই রিলেটেড প্রচুর প্রজেক্ট নিয়েছি। ইটস ট্রু যে কৃষি রিলেটেড প্রজেক্ট আমরা সাধারণত ফেরত দিই না, যত প্রজেক্ট আসে কোনো না কোনো ভাবে এটাকে পাস করে দেওয়া হয়, যেন কৃষকের কৃষিতে এরা কন্ট্রিবিউট করতে পারে এই প্রজেক্টগুলো। এই ছিল আমাদের মূলত প্ল্যানিং মিনিস্ট্রির বর্ণনা। আমি এবার আমার সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিলে চলে যাব, যেখানে আপনারও একটু সুযোগ আছে এবং আমাদের দেশের মানুষের একটু স্বপ্ন আছে। মিনিস্ট্রি অফ প্ল্যানিং এর যে প্ল্যানিং ডিভিশন, আমি 8 জন সচিবের কথা বলেছিলাম, এর মধ্যে প্ল্যানিং ডিভিশনের যে সচিব, ওনার আন্ডারে ডিরেক্ট আমরা কাজ করে থাকি সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিল। আমরা সাধারণত কি করি, আমাদের কাজের একটা বড় অংশ হচ্ছে ট্রেনিং। আপনি সহ আমি আরো তালিকাটা দেখাবো, একটা লম্বা তালিকা, আমরা বছরে বছরে এই তালিকাটা আরো বড় করার চেষ্টা করছি, যে আমরা প্রচুর ট্রেনিং দিয়ে থাকি নতুন গবেষক তৈরি করার জন্য। কারণ বাংলাদেশে আমাদের বিশ্বাস মতে সকল বিশ্ববিদ্যালয়
স্পেশালি গবেষণায় খুব এনকারেজ করে না। প্রাইভেট ইউনিভার্সিটি তো নয়ই, পাবলিক ইউনিভার্সিটির সবাই গবেষণায় খুব এনকারেজ করে না। এই কারণে আমরা গবেষণায় একটু বেশি মনোযোগ দিতে চাই এবং এই লক্ষ্যে আমাদের বেশ কিছু গবেষক আমরা তৈরি করার লক্ষ্যে ট্রেনিং করাচ্ছি। এবং আপনাদের জেনে ভালো লাগবে যে আমরা এই ট্রেনিদের একটা ডাটাবেস মেনটেন করছি, যেন তাদেরকে আমরা ভবিষ্যতে গবেষণা কাজে সহযোগিতা একটু বেশি করতে পারি এবং ওনারা যেন আমাদের গবেষক হন। পাশাপাশি বিআইডিএস আছে বা অন্যান্য বড় বড় গবেষণা প্রতিষ্ঠান আছে, সেই সব জায়গায় গবেষণা করতে পারেন। আমরা প্রচুর ওয়ার্কশপ সেমিনারের আয়োজন করে থাকি, সবগুলাই গবেষণা রিলেটেড। যখন আমাদের গবেষকরা গবেষণাটা শেষ করেন তখন আমরা একটা সেমিনার নেই। আর বিশেষ করে নতুন কি গবেষণা নেব, কোন গবেষণা হওয়া উচিত এবং গবেষণা রিলেটেড দেশের অন্যান্য মন্ত্রণালয়গুলো কিভাবে কাজ করতে পারে, এই নিয়ে আমরা ওয়ার্কশপ করে থাকি। আমরা অন্যান্য মন্ত্রণালয়ের গবেষণার কাজেও সহযোগিতা করি, অ্যাসোসিয়েট উইথ আদার মিনিস্ট্রিজ রিসার্চ। আমি নিজে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গবেষণার সদস্য, আমি প্রধানমন্ত্রী কার্যালয়ের বিডার সদস্য, আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গবেষণার সদস্য। এরকম বিভিন্ন মন্ত্রণালয় যে গবেষণাগুলো করে তাদের গবেষণার ওই কমিটিতে সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিলের পক্ষ থেকে আমি মেম্বার হিসাবে থাকি এবং সেখানে গবেষণার মান যাচাই করা থেকে শুরু করে কোন গবেষণা নেওয়া উচিত, গবেষণা রিলেটেড কি কাজ করা উচিত, এই বিষয়ে আমরা পরামর্শ দিয়ে থাকি। আমরা এনকারেজ রিসার্চ বেসড স্টাডি, আমরা যে স্টাডি গুলা বিভিন্ন বিশ্ববিদ্যালয় করছে কিংবা আমাদের এইখানে যেসব কাজ বা বিভিন্ন তথ্য আসছে, আমরা জানতে চাই যে এগুলা কোনো গবেষণালব্ধ ফলাফল কিনা। না আপনি আপনার মন গড়া তথ্য দিয়ে দিলেন যে বাংলাদেশে এখন দারিদ্রতার হার 60%, কোটিপতির হার 20%, এটা মন গড়া তথ্য না কোনো গবেষণার তথ্য। এই বিষয়গুলো আমরা তখন এনকারেজ করতে চেষ্টা করি। আমাদের নিজস্ব একটা জার্নাল আছে, আমরা পাবলিকেশন করি, এর বাইরেও আমাদের প্রচুর পাবলিকেশন আছে, আমি তালিকাটা দেখাবো আপনাদেরকে। এই বিষয়গুলো আমরা করে থাকি। আমাদের লাস্ট এবং সবচেয়ে বড় যে কাজ আমরা হাত দিয়েছি সেটা হচ্ছে যে আমাদের টোটাল কার্যক্রমটা আমরা অটোমেশনে নিয়ে যাচ্ছি। খুলনা ইউনিভার্সিটির স্যাররা আছেন, স্যাররাও আমাদের গবেষক। ওনারা যেটা করতেন যে এই গবেষণা প্রপোজাল জমা দেওয়ার জন্য ওনারা আমাদের মন্ত্রণালয় পর্যন্ত এসে তারপর সাবমিট করতেন বা কোনো না কোনো একটা মেকানিজমে সাবমিট করতেন। আমরা এই টোটাল বিষয়টা এবার অটোমেশনে চলে গেছি। আমাদের অলরেডি ওই সফটওয়্যারটা লঞ্চ হয়েছে। এইবার যে সার্কুলার আমরা করব, মে মাসে সার্কুলারটা অন এয়ার হবে। পত্রিকায় আমি এপ্রিলে হয়তো দেবো না, মে মাসে গিয়ে দেবো। অলরেডি এটা পাস হয়ে গেছে, জুলাই পর্যন্ত মেয়াদ থাকবে। আপনাদের সবার অবগতির জন্য আমি একটু জানিয়েও দেবো, লিঙ্কটাও দিয়ে দেবো। তো সেখানে আমরা এবার সফট কপি রিসিভ করব থ্রু অনলাইন। তো ফলে এটা আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। গত 2 বছরে আমরা এটার উপর কাজ করেছি। সরি, আমরা আরেকটা কাজ করতে চাই। বিশ্বের বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয় সমূহে কর্পোরেট রিসার্চ প্রচলিত আছে। সে আমাদের এখানে বেক্সিমকো আছে, প্রাণ আরএফএল আছে, স্কয়ার আছে, এসিআই আছে, তাদের গবেষণা প্রয়োজন। আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণা কাজ করার জন্য ক্যাপাবল, ওনারা ফান্ড পাচ্ছেন না। তাহলে এই ফান্ডিংটা ওই প্রতিষ্ঠান করতে পারে। এটা বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত আছে। আপনি ইউএসএ, কানাডা, সাউথ কোরিয়া এইসব দেশে যদি যান তাহলে ইজিলি এইসব জিনিস খুঁজে পাবেন। আমরা এই বিষয়টাও চালু করার জন্য চেষ্টারত আছি আর কি। আমাদের আসলে উদ্দেশ্যটা কি, কেন আমরা এত কাজ করছি? মূলত উদ্দেশ্য হচ্ছে যে পরিকল্পনাবিদ, নীতি প্রণয়নকারী এবং প্রশাসকদের সাথে কার্যকর যোগাযোগ স্থাপন ও গবেষণালব্ধ তথ্য বিস্তরণের লক্ষ্যে জাতীয় সমন্বয় প্রতিষ্ঠানের ভূমিকা পালন করা। এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। কি করব আমরা, যেন গবেষক এবং যাদের কাজে এই বিষয়গুলো লাগবে তাদের মধ্যে একটা কমিউনিকেশন, একটা ব্রিজ তৈরি আমরা করে দিতে পারি। সামাজিক বিজ্ঞান সংশ্লিষ্ট গবেষণার ক্ষেত্রে স্থানীয় এবং আন্তর্জাতিক সংগঠনের সাথে কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠা করা এবং তহবিল গঠনের উদ্যোগ গ্রহণ করা। আমরা এশিয়ান সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিলের মেম্বার, ওইটার ভোটারও আমি। এবং আমরা সেইখানে এশিয়ায় স্পেশালি আমাদের যে এশিয়ান রিজিয়ন এবং ওশেনিয়া পুরোটা মিলে আমরা একটা সংগঠন আছে এবং আমরা আন্তর্জাতিক সংগঠনের সাথে ওরা কিভাবে কাজ করে এই বিষয়গুলোতে একটু যোগাযোগ রাখি এবং এটাকে ত্বরান্বিত করতে এইখানে ভূমিকা রাখতে চেষ্টা করি। আধুনিক গবেষণা পদ্ধতি ও কৌশলের উপর প্রশিক্ষণ কার্যক্রম সংগঠিত করা। আপনারা দেখতে পাচ্ছেন আজকে থেকে 30 বছর আগে বা 40 বছর আগে আমরা, আপনারা যে এখন এমবিও শিখছেন কিংবা স্টার্টার শিখছেন, এইসব বিষয়গুলো কিন্তু তখন ছিল না। তো এই বিষয়গুলো আধুনিক এবং এগুলা শেখার জন্য
মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়গুলো চেষ্টা করে, একই সাথে আমরাও বিভিন্ন বিষয়ে তাদেরকে সহযোগিতা করে থাকি। বাংলাদেশের সামাজিক বিজ্ঞান গবেষণা সংশ্লিষ্ট কর্মশালা, সেমিনার এবং কনফারেন্সের আমরা আয়োজন করি, এই কথা আমরা আপনাদেরকে বলেছি। আমরা গবেষণার চাহিদা চিহ্নিত করি, এটা আমাদের একটা বড় কাজ। আপনার এই চাহিদাটা চিহ্নিত করা আমাদের জন্য দরকার, এই জন্য যে কি জাতীয় সমস্যা আসলে আছে এবং এগুলা কিভাবে আইডেন্টিফাই করে ওই রিলেটেড প্রজেক্ট নেওয়া যায় এবং এই রিলেটেড গবেষণা হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি, সেই কাজটা আমরা করে থাকি। আমি একটু উদাহরণ দেই, যেমন গত বছরের আগের বছর ঢাকাতে খুব ডেঙ্গুর প্রাদুর্ভাব হলো। এবার করোনা চলছে, করোনার পরে ওয়েদার চেঞ্জ থেকে শুরু করে করোনাকালীন মানুষের আয় কমে যাওয়া, দারিদ্রতা সীমার নিচে মানুষ চলে যাওয়া, এইসব বিষয়গুলো একেবারে লেটেস্ট অবস্থা এবং আমরা এই নিয়ে গবেষণা করতে চাই এবং এই গবেষণাগুলো আমরা হাইয়েস্ট লেভেলে গভর্নমেন্টের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। বিভিন্ন গবেষণা কেন্দ্র পরিচালিত গবেষণা ফলাফল সংগ্রহ করে এটা বিস্তরণ করা, জাতীয়, আঞ্চলিক ও সামষ্টিক উন্নয়নে এসব গবেষণার ফলাফল ব্যবহার করতে আমরা সহযোগিতা করি। যেহেতু এখান থেকেই মানে পরিকল্পনা মন্ত্রণালয় থেকেই প্ল্যানগুলো হয়, ফলে আমরা এগুলা সংশ্লিষ্ট স্যারদের নজরে আনা আমাদের জন্য কম্পারেটিভলি সহজ হয়। জাতীয়, আঞ্চলিক এবং সমষ্টি উন্নয়নের লক্ষ্যে নীতি, পরিকল্পনা ও কার্যক্রম গঠনে গবেষণা পরিচালনা করা আমাদের অন্যতম একটা কাজ। আমরা এই কাজটা করে থাকি। গবেষণা বিস্তরণ, প্রকাশনার এই কথাটা আমি আপনাদের বলেছি, এটা নিয়ে আর কথা বলছি না। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে কি কি গবেষণা করি। আমি খুব বেশি সময় আপনাদের নেব না, যেহেতু অন্যান্য পড়াগুলো আপনাদের জন্য জরুরি, বাট এই ইনফরমেশন গুলো জরুরি বলেই আমি এই তথ্যগুলো একটু দিচ্ছি। আমরা 5 ক্যাটাগরির গবেষণা ফান্ডিং করে থাকি। এটা আপনাদের জানা থাকলে ভালো লাগবে, যে আপনি নিজে না করলেও আপনার কোনো বন্ধু, ভাই কিংবা নিকটজনকে আপনি পরামর্শ দিতে পারবেন। আমাদের প্রথম এবং সবচেয়ে সহজ যে গবেষণা প্রক্রিয়া, সেটা হচ্ছে প্রমোশনাল লেভেল। আপনারা যারা এখানে ট্রেনিং করছেন, মাস্টার্স কমপ্লিট করেছেন কিংবা ইনিশিয়ালি কোনো সার্ভিসে জয়েন করেছেন, এই জাতীয় গবেষকদের জন্য আমরা প্রমোশনাল গবেষণাটা দিয়ে থাকি। প্রমোশনালে যেটা হয়, আপনার যদি আগে একটু রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকে তাইলে আপনি নাম্বার বেশি পাবেন, আর যদি নাও থাকে, আপনার রেজাল্ট ভালো থাকে, তবু আমরা আপনাকে প্রমোশনাল রিসার্চের জন্য মনোনয়ন দিয়ে থাকি। যদিও কম্পিটিশন আছে, বাট আমরা দিয়ে থাকি। এখানে ফান্ডিং অপরচুনিটিসটা আমি বলবো। তারপরের অংশটা হচ্ছে ফেলোশিপ। ফেলোশিপ আমরা একটু এক্সপার্ট রিসার্চারদেরকে নিয়ে থাকি। এখানে হয় যেটা, যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কোনো গবেষণা প্রতিষ্ঠানের কর্ণধার, অথবা কোনো আন্তর্জাতিক সংস্থায় কাজ করে যার ন্যাশনাল 10টা, ইন্টারন্যাশনাল 10টা পাবলিকেশন আছে, এরকম কাউকে আমরা ফেলোশিপ গবেষণার জন্য মনোনয়ন দিয়ে থাকি। আমাদের প্রাতিষ্ঠানিক গবেষণা একটা ক্যাটাগরি থাকে। এই ক্যাটাগরিটা হচ্ছে এরকম, আপনারা অনেকেই সিপিডির নাম জানেন, সেন্টার ফর পলিসি ডায়ালগ। আপনারা বিআইডিএস এর নাম জানেন, আপনারা বাংলাদেশ উন্নয়ন পরিষদ আছে কাজী খলিকুজ্জামানের, ডক্টর আতিউর রহমান স্যার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, ওনার আছে উন্নয়ন সমন্বয়। এরকম অনেকগুলা গবেষণা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে যারা প্রচুর গবেষণা করে থাকে। এই গবেষণা প্রতিষ্ঠানগুলো খুব পরিচিত না হয়তো অনেকের কাছে, কিন্তু আমাদের লিস্টে প্রচুর আছে। যেমন আমি এবার আবেদন পেয়েছি 80টা প্রতিষ্ঠান থেকে, তার মানে 80টা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে মিনিমাম। এর বাইরেও আছে যারা আমার কাছে আবেদন করে না, আরো বড় ফান্ড নিয়ে কাজ করে। এরকম প্রতিষ্ঠানগুলোকে আমরা একটু বেশি ফান্ড দিয়ে প্রাতিষ্ঠানিক গবেষণা করিয়ে থাকি। আমাদের আকর্ষণীয় 2টা স্কিম হচ্ছে 4 এবং 5, এমফিল এবং পিএইচডি গবেষণা। আপনাদের জেনে ভালো লাগবে যে একটা স্টুডেন্ট পাশ করার পরে হয়তো সে বিসিএস দিতে চায় না, সে দেশের বাইরে যাইতে চায় না, সে দেশে গবেষণা করতে চায়, তাকে আমরা তখন এমফিলের একটু সুযোগ করে দিই। এটা খুব আহামরি কোনো মানি নয়, অনেক টাকা নয়, কিন্তু সে গবেষণা করতে চাইলে তার খরচটা উঠে যায়, এরকম আমরা এমফিলের জন্য দিয়ে থাকি। আর কেউ যদি দেশে পাবলিক ইউনিভার্সিটিতে পিএইচডি করে এবং সেই পিএইচডির জন্য আমরা কিছুটা ফান্ডিং করে থাকি। এই 5টা ক্যাটাগরির গবেষণা এসএসআরসি প্রণীত গবেষণা নীতিমালা অনুসরণ করে গবেষণা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। আমি নীতিমালার লিঙ্কটা আপনাদেরকে দেব, আপনাদের ভালো লাগবে। আমি যে কথাগুলো বললাম এগুলার একটু ইলাবোরেশন এখানে দেয়া আছে। ইলাবোরেশন গুলো আমি অলরেডি বলে ফেলেছি, বলে আমি এটাতে খুব বেশি যাব না। আর্থসামাজিক বিষয়ের উপর গভীর অনুসন্ধানের লক্ষ্যে তরুণ গবেষক তৈরি এই গবেষণা কার্যক্রম পরিচালনার মূল উদ্দেশ্য। আমরা এখানে 2টা কাজ করি। একটা হচ্ছে যে ছোট ছোট ইস্যুগুলা নিয়ে হয়তো বড় কোনো জ্ঞানী লোক গবেষণা করতেও চাইবে না, আবার
তরুণ গবেষক এই একটা কাজ করে তার গবেষণার হাতে করে নিয়ে সে খুব ধীরে ধীরে এক্সপার্ট রিসার্চারে রূপান্তর হবে। এই বিষয়গুলো কেন প্রয়োজন আমি শুধু আমার কথাগুলোই বলে যাচ্ছি, আপনারাও বলবেন। এই জন্য প্রয়োজন, আপনি দেখবেন সৌদি আরবের প্রচুর টাকা আছে, মিডল ইস্টের দেশগুলোর প্রচুর তেল বেচা টাকা আছে, কিন্তু তাদেরকে উন্নত দেশ ধরা হয় না। উন্নত দেশ ধরা হয় কাদের? ইউরোপের দেশগুলোকে। উন্নত দেশ ধরা হয় নর্থের আমেরিকান কান্ট্রি গুলাকে। কেন? তারা জ্ঞান বিজ্ঞান গবেষণায় অনেক অগ্রগামী। আমি নিজে ইংল্যান্ডে পড়াশোনা করতাম, কোনো কথা বললেই আমার সুপারভাইজার জিজ্ঞেস করতো রেফারেন্স বলো, মানে কোনো একটা রিসার্চের রেফারেন্স আমাকে দিতে হইতো। আমি প্রথম আলোতে লিখছে, ডেইলি স্টারে লিখছে, এই বলে কোনো রেফারেন্স দেওয়া যেত না ওইখানে। তাহলে এই বিষয়গুলোর জন্য আমাদের গবেষক প্রয়োজন। আমরা এই জন্য প্রমোশনাল গবেষণার মাধ্যমে গবেষক তৈরি করতে চাই। ফেলোশিপ গবেষণার কথা আমি বলছিলাম যে এটা একটু এক্সপার্ট রিসার্চারদের জন্য এবং পরিকল্পনা প্রণয়নে এই গবেষণাগুলো যেন কাজে লাগে সেজন্যই আমরা করে থাকি। প্রতিষ্ঠিত গবেষকদের আর্থসামাজিক ক্ষেত্রে টেকসই উন্নয়নে সম্পৃক্ত করা এই গবেষণার লক্ষ্য। এরা প্রতিষ্ঠিত গবেষক, কারণ তাদের অলরেডি 20টা-25টা পাবলিকেশন আছে। ওই গবেষকদেরকে আমরা এখানে নিয়ে আসি। প্রাতিষ্ঠানিক গবেষণার কথা আমি বলেছিলাম যে বাংলাদেশে প্রচুর গবেষণা প্রতিষ্ঠান আছে, যদিও এরা এখনো অনেক মানসম্পন্ন না। বারবারও আমরা তাদেরকে এনকারেজ করি যেন তারা এই কাজটা আরেকটু সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করে। আর এমফিল ও পিএইচডির কথা আমরা বলেছি, যারা আপনার পরিচিত কেউ দেশে এমফিল বা পিএইচডি করে, বিদেশে করলে আমরা ফান্ডিং করতে পারি না। দেশে কোনো পাবলিক ইউনিভার্সিটি যদি করে, এটা খুলনা হোক, কুয়েট হোক, বুয়েট হোক, রাজশাহী হোক, ঢাকায় হোক, তাহলে আমরা জাহাঙ্গীরনগর সহযোগিতা করতে পারি। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এটার আরেকটু ফান্ডিং অথরিটি সহ আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রমোশনালে আমরা 1 বছরের জন্য গবেষণাটা করতে দেই একজন ইয়াং রিসার্চারকে। তাকে আমরা 2 লক্ষ টাকা দিয়ে থাকি। তরুণ গবেষক বয়স অনূর্ধ্ব 40 হতে হবে বলে আমরা লিখে থাকি। বাট সরকারি চাকরি করলে কিংবা সে কোনো গবেষণা বা পড়াশোনার সাথে রিলেটেড থাকলে আমরা এই বয়সটাকে স্যাক্রিফাইস করি। এটা 40-এর ঊর্ধ্বে হইলেও আমরা নিয়ে থাকি। আপনাদের এই বিষয়টা জানা থাকলে ভালো লাগবে। ফেলোশিপে আমরা 2 বছর সময় দিই সর্বোচ্চ। কেউ যদি আগে শেষ করে ফেলতে পারে ভালো, 1.5 বছরে করতে পারলে আমরা নিয়ে নিই, কোনো অসুবিধা নেই। এখানে আমরা 6 লক্ষ টাকা। প্রবীণ সামাজিক বিজ্ঞানী, গবেষক, শিক্ষক, কর্মকর্তা এবং গবেষণার অভিজ্ঞতা জার্নাল প্রকাশ থাকতে হবে। এইগুলো হচ্ছে এখানে কন্ডিশন। প্রবীণ সামাজিক বিজ্ঞানী বলতে আমার এখন একজন গবেষক আছে, আপনারা ওনার নাম শুনে থাকবেন। রয়্যাল ইউনিভার্সিটি ভিসি ছিলেন, এখন শেখ হাসিনা ইউনিভার্সিটি অফ টেকনোলজি হচ্ছে ভৈরবে, কিশোরগঞ্জের ভৈরবে, ওইটার ভিসি উনি। ওনার নাম হচ্ছে পিসি সরকার, প্রফুল্ল চন্দ্র সরকার। রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর। উনি প্রফেসরই শুরু করেছেন, মানে লেকচারারই শুরু করেছেন 73 সালে, আমার জন্মের আগে। উনি আমার গবেষক। ফলে আমরা এখানে একটু ম্যাচিউরড লোকজনকে এনকারেজ করে থাকি। প্রাতিষ্ঠানিক গবেষণার কথা বলছিলাম যে এটা সর্বোচ্চ 2 বছর 10 লাখ টাকা দিয়ে থাকি। এই টাকাটা খুব বেশি না, বাট গবেষণাটা হয়ে যায়। জাতীয় পর্যায়ে নীতি পরিকল্পনা কর্মসূচি যুক্ত প্রতিষ্ঠান হতে হবে, এরকম আমরা বিষয়টা চিন্তা করি। যেমন এই গবেষণার 2-একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আমরা রাজশাহী অঞ্চলে সাঁওতাল জনগোষ্ঠী আছে, তাদের জীবনমান উন্নয়নের গবেষণার জন্য টাকা দিই। আমরা পার্বত্য চট্টগ্রামে খুমি সম্প্রদায় নামে একটা ছোট্ট সম্প্রদায় আছে, তারা কিভাবে মূলধারায় আসতে পারে, লেখাপড়া করতে পারে, চাকরিতে এনরোল করতে পারে, দেশ বিদেশের জ্ঞান অর্জন করতে পারে, এই নিয়ে তাদেরকে গবেষণা করতে দিয়েছি। তারা এই কাজটা করে থাকে। তিস্তাপাড়ের জনগণ, যাদের জমি ধান পানিতে ভেসে যায় কিংবা এখন খরার সময় তাদের ফসল ডুবে যায়, তাদের জীবনমান উন্নয়নে কি গবেষণা হতে পারে, জামালপুরে যমুনার ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের নিয়ে কিভাবে গবেষণা করে তাদের জীবনমান উন্নয়ন করা যেতে পারে, এরকম টাইপের বিভিন্ন গবেষণা আমরা করি যেন মানুষের জীবনমান উন্নয়নে কিংবা আমাদের প্রজেক্ট পরিকল্পনা নিতে সহযোগিতা হয়। এমফিলে আমরা সর্বোচ্চ 2 বছর 2 লক্ষ টাকা লিখছিলাম, এটা আমরা একটু পরিবর্তন করে 3 লক্ষ টাকা দিয়ে করেছি। যেহেতু আমার হাতে নতুন নীতিমালাটা আসেনি, এই কারণে আমি 3 লক্ষ টাকাটা এখানে উঠাইনি। আমরা এমফিল গবেষকদের উৎসাহিত করতে চাই যেন মাস্টার্স পাশ করার পরে কোনো স্টুডেন্ট মনে করে যে আমি গবেষণাটাকে ধ্যান জ্ঞান হিসাবে নেব, এবং তাকে আমরা গবেষণায় এঙ্গেজ করার জন্য কিছু টাকা দিয়ে ওই নেশাটা তাকে ধরিয়ে দেব। এই জন্য আমরা এমফিলে 1 লক্ষ টাকা বাড়িয়েছি। আর পিএইচডি 4 লক্ষ টাকা দিয়ে, এটা খুব বড় কোনো টাকা না, বাট পিএইচডির খরচটা উঠে যায়। আমরা স্বীকৃত প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশন থাকা লাগে লাস্ট 2 ইয়ার্স এর, লাস্ট 2টা সেশনে গবেষণা থাকতে হয়। গবেষণা পরিচালনার যে নীতি আছে সেটার জন্য আমাদের একটা নীতিমালা আছে। আমি নীতিমালার লিঙ্কটা আপনাদেরকে দেব, সেটা আপনাদের করলেই অনেকটা ক্লিয়ার হবে। এবং এটার কিছু প্রাসঙ্গিক বিষয় আছে, যেমন নাসার গবেষণার জন্য আমি নিশ্চয়ই টাকা দেব না,
মঙ্গল গ্রহে কি হচ্ছে এখন এই নিয়ে গবেষণা করার মতো টাকাও নাই আমার কাছে, এটা দেওয়াও যাবে না। ফলে আমাদেরগুলো আমাদের সামাজিক বিজ্ঞান রিলেটেড হওয়া লাগবে। গবেষণা কার্যক্রম পরিচালনা ভিত্তি করে প্রমোশনাল ফেলোশিপ, এমফিল, পিএইচডি 2টি কিস্তিতে, প্রাতিষ্ঠানিকের 4টি কিস্তিতে আর্থিক মঞ্জুরি প্রদান করা হয়। যেমন আপনি গবেষণা করবেন, হঠাৎ করে আপনি নিজে খরচ করবেন কোত্থেকে, এই জন্য আমি কিছু অ্যাডভান্স টাকা দিয়ে দেওয়ার আমাদের ব্যবস্থা আছে। অ্যাডভান্স মানে আপনি রেডি করলেন যে আমি এই কাজে গবেষণা করব, এখন আমার মুভ করা লাগবে, আপনার ওই ডেটা কালেক্টর পয়সা দিতে হবে, কিছু কম্পিউটার কম্পোজ আছে, আপনি কিছু টাকা দিয়ে দেন, তখন আমরা 30-40% টাকা দিয়ে দিই, বাকি টাকাটা শেষে দিয়ে থাকি। গবেষণা প্রতিবেদন মূল্যায়নের জন্য আমাদের একটা মূল্যায়নকারী প্যানেল আছে। বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণায় অভিজ্ঞ শিক্ষকদের নিয়ে আমাদের একটা প্যানেল করা আছে, এবং এই প্যানেলটা আমরা সময় সময় আপডেট করি। গত 1.5 বছরে আমি আপডেট করে এখন একটা অ্যাপ্রুভাল প্রসেস মানে নিয়েছি আমি, নতুন তালিকাটা প্রকাশ হবে আমাদের ওয়েবসাইটে থাকবে, আমি শেষের দিকে আপনাদেরকে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দেবো। এখন আমরা এই যে এত কথা বললাম, আসলে কিছু আমরা কাজ করেছি কিনা এটার উদাহরণ এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা গিয়েছিলাম। আমাদের ভিসি ম্যাডামকে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, উনি আমাদের এই প্রশিক্ষণ কোর্স গুলাতে উদ্বোধন সমাপনী 2টা অংশেই থাকেন। আমরা কখনো কখনো ওনাদের সাথে সামিল হওয়ার সুযোগ পাই, এটা আমাদের জন্য এটা গ্রেট অপরচুনিটি যে ভিসি ম্যাডাম স্বয়ং আমাদের এই গবেষণায় উৎসাহিত করে থাকেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অফ ইকোনমিক রিসার্চ BER তাদের সাথে কাজ করি। পর্দায় আপনারা MM আকাশ স্যারকে দেখতে পাচ্ছেন, উনি বাংলাদেশের বিখ্যাত অর্থনীতিবিদ মাহবুল মোকাদ্দেম আকাশ, উনি ওই ডিপার্টমেন্টের চেয়ারম্যান, ওই গবেষণা প্রতিষ্ঠানটার উনি পরিচালক। ওই প্রতিষ্ঠানের সাথে আমাদের কাজ আছে এবং তারা আমাদের লং টাইম পার্টনার, লাস্ট 37 ইয়ার্স, গত 37 বছর যাবত আমরা ঢাকা ইউনিভার্সিটির সাথে এই কাজটা করে আসছি। কুমিল্লা ইউনিভার্সিটি নতুন ইউনিভার্সিটি, আমরা সেখানেও কিছু গবেষক তৈরি করার চেষ্টা করছি এবং এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ওইখানে প্রশিক্ষণ হচ্ছে। এবার ওনারা গবেষণায় আবেদন করেছেন, একজন গবেষণা পাবেন বলেও আমরা মনে করছি। ফলে এই কুমিল্লা ইউনিভার্সিটি আমাদের সাথে জয়েন করে ফেললো এবং ভালো গবেষণা করছে। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের ডাক্তার সমাজ বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু ডাক্তাররা গবেষণায় খুব নিয়োজিত থাকে। ছবিতে আপনারা কাজী দীন মোহাম্মদ স্যারকে দেখতে পাচ্ছেন, বাংলাদেশের নিউরোর যে সায়েন্স ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স আছে, এটার উনি পরিচালক। এর বাইরেও উনি বোধহয় বাংলাদেশের নিউরো মেডিসিনের জন্য সর্বোচ্চ দক্ষ, মেধাবী, অভিজ্ঞ চিকিৎসক। উনি খুব চমৎকার করে বলতেছিলেন আমাকে যে কামরুজ্জামান, আমাকে যে পরিমাণ ইনভলভ মাননীয় প্রধানমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী স্ট্রোক করা রোগীদের জন্য রাখে, তার চেয়ে বেশি ইনভলভ যদি গবেষণার জন্য রাখতো, আমি বোধহয় দেশ ও বিশ্বকে আরো বেশি কিছু দিতে পারতাম। আমার কাছে স্যারের এই কথাটা খুব ভালো লেগেছে। আমরা সেই লক্ষ্য নিয়ে প্রতি বছর কিছু ডাক্তারকে এই চিকিৎসা গবেষণার জন্য ট্রেনিং দিয়ে থাকি। যে ট্রেনিংটা আপনারা নিচ্ছেন, এই ট্রেনিংটা ওনারা ফিজিক্যালি করেন। ওনাদের তো আসলে সময় খুব বের করা খুব কঠিন, বিকেল বেলা 2-3-4 লাইন লিখে লিখে ওনারা প্র্যাকটিস করেন, ওইটা ছেড়ে আসলে গবেষণায় নিয়ে আসা ওনাদেরকে খুব কঠিন। তারপরে এই কঠিন কাজটা আমরা হাতে নিয়েছি। কিছু ডাক্তার এই কাজে আগ্রহী হয়েছেন, ওনারা এখন গবেষণা শিখতে চান এবং গবেষণা শিক্ষার মাধ্যমে দেশ বিদেশে আরো পড়াশোনা করতে চান, পাবলিকেশন বাড়াইতে চান। ফলে আমরা ডাক্তারদের সাথেও এখন গবেষণার কাজ হচ্ছে। এখানে আমি নিউরোসায়েন্সের ছবিটা দিয়েছি, বাইরে কিডনি হসপিটালও আমাদের সাথে গবেষণায় যুক্ত আছে। ফলে ডাক্তারদের এই গবেষণাকে আমরা এনকারেজ করি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটা পিজি হসপিটাল, ওইখানে কিছু গবেষক আমাদের আছে যারা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি সম্পন্ন, আমাদের ফেলোশিপ গবেষক, ওনারা বেশ ভালো গবেষণা করেন। ফলে ডাক্তারদেরকে আমরা এই লাইনে ইনক্লুড করছি। এটা ইউআরপি খুলনা ইউনিভার্সিটি লাস্ট ইয়ারের কার্ডটা। এরা এতটা ক্রিয়েটিভ, এত সুন্দর করে কার্ড করেছে, আমার আর কোনো ইউনিভার্সিটি এত সুন্দর কার্ড করতে পারে নাই। এই কারণে আমি এই কার্ডটার ছবি বিভিন্ন ইউনিভার্সিটিতে দেখিয়ে থাকি। আপনাদের দেখাচ্ছি এরকম না, এই কার্ডটা আমি সব জায়গায় দেখিয়ে থাকি। আমার কাছে খুব ভালো লাগে এই জন্য যে ওনারা যেহেতু আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং, ওনারা ওইভাবেই খুব সুন্দর করে কার্ডটা করেছিলেন। আমি যাদের ছবি দেখালাম, আরো অনেক ছবি আছে, ওই ছবিতে গেলাম না, আমি একটা তালিকা দিয়ে দিচ্ছি আপনাদের আমরা আর কাদের সাথে কাজ করি। আমরা বুয়েটের এক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সাথে কাজ করি। আগামী 24 তারিখ আমাদের মন্ত্রী মহোদয় যাবেন সেখানে ক্লোজিং এ। ওনাদের এবার পার্টিসিপেন্ট প্রচুর ছিল, লাস্ট ইয়ারের পার্টিসিপেন্টদেরও আমরা ফিজিক্যালি সার্টিফিকেট দিতে পারি নাই। ফলে আমাদের মিনিস্টার, সেক্রেটারি, আমরা 3জন গিয়ে সেখানে সার্টিফিকেট দেবো। ইটস এ গ্রেট প্রোগ্রাম।
বুয়েটের ভিসি স্যার থাকবেন। ভিসি স্যার খুবই আনন্দিত এবং উনি আমাদের সাথে আরো কিছু গবেষণা করতে চান। এট দ্য সেম টাইম উনি আমাদের কাছে কিছু প্রজেক্ট চান। ফলে আমাদের মন্ত্রী মহোদয়কে নিয়ে আমরা বুয়েটে যাচ্ছি আগামী 24 তারিখ, এই মাসের 24 তারিখ, রমজানের মধ্যেই। আমাদের সাথে শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, ওনাদের কথা বলছিলাম, ওনারা কাজ করেন ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ওখানে দুইটা ডিপার্টমেন্ট আমাদের সাথে কাজ করে। এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। ওই বিশ্ববিদ্যালয় শুধু জাফর ইকবাল স্যারের জন্যই না, এমনি তারা গবেষণায় নতুন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ভালো করছে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ গভর্নমেন্ট এন্ড ম্যানেজমেন্ট, বিআইজিএম এর নাম আপনারা শুনবেন। আগের অর্থ সচিব ডক্টর মোহাম্মদ তারেক, খুব বিখ্যাত মানুষ, আপনাদের এলাকার মানুষ, সাতক্ষীরার দিকে বোধহয় বাড়ি ওনার। উনি এই প্রতিষ্ঠানটা করেছেন। এটা দেশ বিদেশের প্রচুর ফান্ড পেয়ে থাকে এবং তারা গবেষণা, প্রশিক্ষণ এবং গবেষণায় দুইটাই ভালো। ওই প্রতিষ্ঠান আমাদের সাথে কাজ করে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, সংসদ ভবনের সামনে একটা প্রতিষ্ঠান আছে শিল্প মন্ত্রণালয়ে, আপনারা জানেন, এই প্রতিষ্ঠান আমাদের সাথে গবেষণায় কাজ করে। অলমোস্ট অল পাবলিক ইউনিভার্সিটিজ, আমাদের যেসব ইউনিভার্সিটিগুলো এখন আমাদের আওতায় আসে নাই, রংপুর, দিনাজপুর, পটুয়াখালী, আমরা এইসব ইউনিভার্সিটিগুলোকে আমাদের সাথে নিয়ে আসার চেষ্টা করতেছি এবং আমরা আশা করছি যে খুব শীঘ্রই তাদের সাথে আমাদের গবেষণা এবং গবেষণা ট্রেনিং এর কাজ হবে। আমরা এর বাইরে দুইটা প্রাইভেট ইউনিভার্সিটিতে গবেষণায় এনকারেজ করছি। আমি প্রথমে বলছিলাম যে গবেষণা সমৃদ্ধ জাতি গঠনে আমরা কাজ করছি। নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ব্র্যাক ইউনিভার্সিটি, তারা কিন্তু এখন গবেষণায় খুব মনোযোগ দিচ্ছে। আপনাদের জেনে ভালো লাগবে, নর্থ সাউথ ইউনিভার্সিটি 100 কোটি টাকা বরাদ্দ রেখেছে শুধু গবেষণার জন্য। তাহলে টাকার অভাব নেই, এখন শুধু গবেষণাটা করার বাকি। আর ব্র্যাক ইউনিভার্সিটি নতুন যে ভিসি, উনি তো অত্যন্ত লার্নেড, দেশের বাইরে থেকে আসছেন। উনি বোধহয় হার্ভার্ড, এমআইটি দুইটাতেই পড়াশোনা করছেন, ফলে ওনার নিজেরও গবেষণায় ন্যাক আছে। আমরাও তাদেরকে এনকারেজ করছি যেন ওনারা গবেষণায় আরেকটু যায়। মূলত পাবলিক ইউনিভার্সিটি নিয়ে আমরা কাজ করি, প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে এই দুইটাই এখন গবেষণায় আগ্রহী এবং তাদের গবেষণার দিকে আমরা মনোযোগ দিচ্ছি। আমি কিছু ছবি দেখাচ্ছি আপনাদের। আমাদের যে এনএসসি সম্মেলন কক্ষ, এখানে গবেষণা যখন শেষ হয় তখন এটার চূড়ান্ত ফলাফল উপস্থাপনা সংক্রান্ত সেমিনার হয়। আমরা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে দেখাচ্ছি, আপনারা যদি দেখে থাকেন, উনি থাকেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ আমাদের সাথে থাকেন। ঢাকা ইউনিভার্সিটির হয়তো একটু বেশি থাকেন, বাকি ইউনিভার্সিটির শিক্ষকদেরও আমরা এখন নিয়ে আসি যেন আমাদের সাথে ওনারা গবেষণা ফলাফল কিংবা গবেষণা কাজগুলাতে আমাদেরকে কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করতে পারেন বা কারেকশন করিয়ে দিতে পারেন। আমাদের যেসব চলমান গবেষণা থাকে, সে আপনি গবেষণার মাঝ পর্যায়ে এসে আমাদেরকে একটা প্রেজেন্টেশন দিতে হয়, তাহলে আমরা বুঝতে পারি আপনি রাইট ট্র্যাকে আছেন কিনা কিংবা এই জায়গাটায় আর কোনো ইমপ্রুভমেন্ট প্রয়োজন কিনা। আমরা সেক্ষেত্রেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে আসি এই জন্য যে আমরা বিশ্বাস করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই গবেষণায় সবচেয়ে ভালো হবে। বিশ্বে তাই হয়, অন্যান্য দেশেও তাই হয়, উন্নত বিশ্বেও তাই হয়, আমরা সেখানে দিয়ে থাকি। আর আমাদের স্যারদের যে নাম দেখতে পাচ্ছেন, ওনারা মূলত বসে বসে বাকিদের কথা শুনেন এবং এটাকে কিভাবে প্রায়োগিক কাজে লাগানো যায় এই নিয়ে প্ল্যান করেন, পরামর্শটা দিয়ে থাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আমরা আমাদের এখানে বঙ্গবন্ধু রিসার্চ ও ডকুমেন্টেশন সেন্টার করেছি। আমাদের মাননীয় মন্ত্রীকে নিয়ে আমরা ওই প্রজেক্টটা ভিজিটে যাচ্ছিলাম, এই ছবিটা আপনাদের দেখিয়েছি। এটা খুব চমৎকার একটা ভবন, আপনাদের দাওয়াত থাকলো যদি আপনারা কখনো আমাদের ক্যাম্পাসে আসেন, তাইলে আমি আপনাদেরকে আমাদের এই রিসার্চ ও ডকুমেন্টেশন সেন্টারটা দেখাবো। আমরা প্রচুর বই সেখানে রেখেছি, টোটাল মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস সেখানে রেখেছি এবং আমাদের এ পর্যন্ত যা গবেষণা হয়েছে সকল গবেষণার হার্ড কপি, সফট কপি আমরা সেখানে সংরক্ষণ করছি। আপনাদের হার্ডলি কর্ডিয়ালি আমি ইনভাইট করে রাখলাম। আমরা গবেষণা ফলাফল বিস্তরণ, আপনি যে গবেষণা করলেন এই গবেষণাটা তো মানুষের জানতে হবে, এই নিয়ে আমরা একটা জাতীয় কর্মশালা করেছি। এখানে আমরা প্রধানমন্ত্রীর তৎকালীন মুখ্য সচিবকে নিয়ে এসেছিলাম যেন উনি জাতীয় সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের এই গবেষণাগুলোর কথা মাথায় রাখেন। আমরা এবারও এই প্ল্যান করেছি, জাস্ট মে মাসে আমাদের দুইটা এরকম গবেষণা ফলাফল মানে আমরা ডিসেমিনেশন ওয়ার্কশপ করব, এরকম দুইটা প্ল্যান করেছি। আপনাদের মধ্য থেকে হয়তো কেউ কেউ এই বিষয়ে দাওয়াত পেয়ে থাকবেন। আমরা গবেষণার চূড়ান্ত ফলাফল উপস্থাপন সংক্রান্ত সেমিনারে আমাদের মাননীয় মন্ত্রীকে দেখাচ্ছি, উনি থাকেন, আমাদের সচিব সহ সবাই থাকেন, যেন পরবর্তী ডিসিশন মেকিং এ এই বিষয়গুলা সহজ হয়। আপনাদের এই যে সেই ইয়াটা দেখাচ্ছি আমি, এটা হচ্ছে যে গবেষণা প্রস্তাবনা। আমি একটু আপনাদের সদয় অবগতির জন্য বলছি, এই বছরও আমরা 288টা আবেদন পেয়েছি। আমরা হয়তো এতগুলো গবেষণা নিতে পারবো না, আমাদের যে ফান্ড থাকে এতে হয়তো আমরা 50-60টা গবেষণা নিতে পারবো।
তাহলে এটা কিভাবে আমরা সিলেকশন করি, কিভাবে বাছাই করি, এটা খুব ইম্পর্টেন্ট। আপনার আমাদের নীতিমালাটা যদি আপনার অনলাইনে দেখেন সেখানেও দেখবেন দুইটা ওয়েতে আমরা এটা বাছাই করে থাকি। 50% মার্কস হয় আপনার একাডেমিক রেজাল্টের উপর, আর 50% মার্কস হয় আপনার প্রপোজালের উপর। তাইলে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দিয়েই প্রপোজাল গুলো বাছাই করে থাকি, আর একাডেমিক রেজাল্টের মার্কিং এর একটা ক্রাইটেরিয়া আছে, ওইটা আমরা আমাদের অফিসারদের দিয়ে করেই থাকি। দুইটার সমন্বয়ের ভিত্তিতে যারা হাইয়েস্ট স্কোরার হন, টপারদেরকে আমরা সেখানে গবেষণায় নিয়ে থাকি। তাহলে এই বিষয়গুলো একটু আমরা আপনাদেরকে জানানোর সুযোগ নিচ্ছি। সরি, তাইলে আমরা যদি আপনাদেরকে স্ট্যাটিস্টিক্সটা দেখাই তাহলে আপনাদের ধারণা হবে যে আমরা কি পরিমাণ আবেদন পাচ্ছি এবং কি পরিমাণ নিচ্ছি। 19-20, 20-21 এবং 21-22 তিনটাতেই আমরা দেখাচ্ছি যে কি পরিমাণ আবেদন আমরা পেয়েছি। প্রতি বছরই আবেদনের সংখ্যাটা বাড়ছে। আপনারা লক্ষ্য করবেন যে 19-20, 20-21 এবং 21-22 প্রত্যেকবারই আমাদের এই আবেদনের সংখ্যাটা বেড়েছে। এই বাড়ার হারটা আমরা এনকারেজ করি। 21-22 এখানে দেখাইছি আমি, 22-23-এ যেহেতু এখনো সিলেকশন শেষ হয়নি সে কারণে আমি স্ট্যাটিস্টিক্সটা আনিনি, ওইখানে সংখ্যাটা আরো বেশি, এখানে 224 ছিল, পরের বছর এটা 288 হয়েছে। আমরা আর কি কি কাজ করি একটু জানানোর সুযোগ নিচ্ছি আপনাদের কাছে। আমরা 5টি ক্যাটাগরিতে জুন 2021 পর্যন্ত আমাদের সমাপ্ত হয়েছে 783টা। জুন 2022 আসলে আমরা এই সংখ্যাটা আবার আপডেট করব। 5টা ক্যাটাগরিতে আমাদের 176টি গবেষণা এই মুহূর্তে চলমান আছে, এগুলাকে আমরা মনিটর করে থাকি। বঙ্গবন্ধু ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ সম্পর্কিত, এটা আমরা মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নিয়েছি। এইরকম 11টা গবেষণা আছে আমাদের। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানকে প্রশিক্ষণের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে 30টি। এটা 2 থেকে 5 লক্ষ টাকা আমরা দিয়ে থাকি, বাট ফান্ডটা খুবই কম, আরো বেশি হলে খুব ভালো ছিল। এটা দিন দিন বাড়ছে, এবার আমরা আরো 10টা নিয়েছি, সংখ্যাটা 40 গিয়ে দাঁড়াবে। গবেষণা প্রতিষ্ঠানকে প্রশিক্ষণের জন্য অর্থ বরাদ্দের পূর্বে আমরা প্রতিষ্ঠানটা পরিদর্শন করি। যেমন কেউ একজন এসে বললো যে আমার একটা রিসার্চ অর্গানাইজেশন আছে, আপনি আমাকে 10 লাখ টাকা দেন, বাংলাদেশ কিভাবে জাপান হয়ে যাবে বা সিঙ্গাপুর হয়ে যাবে আমি এই গবেষণা করে দেবো, তাইলেই কিন্তু আমরা ফান্ডটা দিয়ে দেই না। স্পেশালি প্রতিষ্ঠান হলে আমরা সেই প্রতিষ্ঠানটা ভিজিট করি, তার সেই সক্ষমতা আছে কিনা, ওনার গবেষকদের মান দেখি, ওনার স্টাফ আছে কিনা, ওনার এগুলো প্রসেস করার অ্যাবিলিটি কোয়ালিটি আছে কিনা, এই সবটা দেখে তারপর আমরা ফান্ড দিয়ে থাকি। আমি বলতেছিলাম যে আমরা অ্যাসোসিয়েশন অফ এশিয়ান সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিল, এটা অস্ট্রেলিয়া, কোরিয়া, চীন, জাপান থেকে শুরু করে আমাদের এশিয়ার ইন্ডিয়া, শ্রীলঙ্কা পর্যন্ত সবাইকে নিয়ে তৈরি গঠিত একটা প্রতিষ্ঠান। আমরা এটার সদস্য। প্রতি বছর আমরা এখানে $600 মার্কিন সহায়তা দিয়ে থাকি। এবছর ভোটও প্রেসিডেন্ট সেক্রেটারি আমরা নিয়োজিত করেছি। অস্ট্রেলিয়া থেকে প্রেসিডেন্ট হয়েছে, সাউথ কোরিয়া থেকে সেক্রেটারি হয়েছে। আমরা বিশ্বাস করি যে আপনারা যারা গবেষণা করছেন, আপনাদের মাধ্যমে আমরা যদি একটা এলিট প্যানেল তৈরি করতে পারি, একদিন বাংলাদেশ থেকেও প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচিত হবে। এটার নির্বাচন শুধু আমি করব এমন না, নির্বাচনটা আপনাদের নিয়েই আমরা করব। মূল্যায়নকারী প্যানেল গঠন করা আছে, এটা আমি বলেছিলাম যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে আমরা এটা করেছি এবং এটা আপডেট হয়েছে। এবছর লেটেস্টটা পাবেন, আমরা অনলাইনে দিয়ে রাখবো। বঙ্গবন্ধু গবেষণা ডকুমেন্ট সেন্টার স্থাপন করা হয়েছে 2019 সালে, বাট এটার পরিপূর্ণ রূপ এসেছে হলো 2021-এ। 19 সালে আমরা নাম দিয়েছিলাম, তারপর এটার প্রচুর ডেভেলপমেন্ট কাজ করা হয়েছে, কাজ করে এটাকে আমরা 21 সালে একটা পূর্ণাঙ্গ রূপ দিয়েছি। আমরা যে কাজটা খুব চমৎকার ভাবে করছি এখন বা করেছি, গবেষকদের একটা পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরি করা হয়েছে এবং একই সাথে আপনারা যারা গবেষণা প্রশিক্ষণ নিয়েছেন, প্রশিক্ষণার্থীদেরও আমরা একটা ডাটাবেস তৈরি করেছি যে তারা আমাদের ট্রেইনি, এবং আমাদের যারা ট্রেইনি আছেন সেই সংখ্যাটা যদি 800 হয়, তাহলে আমরা বিশ্বাস করি যে 800 থেকে খুব এক্সপার্ট গবেষক বের হয়ে আসবেন বাংলাদেশের জন্য, যারা বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে ভূমিকা রাখবে বা অবদান রাখবে। আমাদের কি কি প্রকাশনা আছে? আমাদের গবেষণা নীতিমালা ও কর্মকৌশল 2017, এটাকে 2022 করে আমরা ছাপাখানায় দিয়েছি, আসলে পরে এটাকে 22 লিখে দেবো। আপনারা লেটেস্টটা পাবেন, অনলাইনে দেওয়া থাকবে, আর যদি কখনো আমার অফিস ভিজিট করেন দাওয়াত থাকলো, তখন আমরা আপনাকে হার্ড কপিও দিয়ে দেবো। আমরা প্রচুর ছাপিয়েছি, 2000-এর উপরে ছাপিয়েছি। সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদের অর্থায়নে সমাপ্তকৃত গবেষণা সমূহ আমরা একটা তালিকা করেছি এবং এটা দেখলেও আপনি বুঝতে পারবেন যে আমরা কি পরিমাণ কাজ করেছি। এই বইটাও আপনাকে দেবো যদি আপনারা কেউ আমার অফিস ভিজিট করেন। সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিলের কার্যক্রম সমূহ আমরা কি কি কাজ করে থাকি এই নিয়ে আমাদের ফ্লায়ার ব্রোশিওর আছে। রিসার্চ আপডেট, এ পর্যন্ত কি কি রিসার্চ হচ্ছে কি হচ্ছে না এইসব বিষয়ে আছে। আমাদের খুব চমৎকার একটা সিটিজেন চার্টার
বই আছে যে আমরা আপনাকে কি সেবা দেব কি সেবা দেব না, সকল প্রতিষ্ঠানই এটা দেয়। আমি মনে করি আমরা কম্পারেটিভলি আপডেট করে এই ইয়াটা করেছি, মানে প্রকাশনাটা করেছি। সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদের সার্বিক কার্যক্রম অটোমেশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটা আমি মনে করি আমার কর্মকালীন সময়ে সবচেয়ে বড় কাজ। এই কাজের মাধ্যমে আমি টোটাল বিষয়টা অটোমেশনে নিয়ে আসছি। এক্ষেত্রে আমি আমার দুঃখটা বলি, আমি এখানে যোগদান করে দেখলাম যে খুলনা থেকে না হোক, কুষ্টিয়া থেকে, দিনাজপুর থেকে আমাদের যারা গবেষক, তারা গবেষণা পেপার জমা দেওয়ার জন্য রাতে জার্নি করে এসে ভোরে কোন রকম পরিমরি করে জমা দেয়। অথচ আজ থেকে 11 বছর আগে আমি ইংল্যান্ডে পড়তে গেছি, আমার টোটাল সাবমিশন, তারপর ইভ্যালুয়েশন, ফাইনাল রেজাল্ট, ফাইনাল সাবমিশন সবকিছুই আমি অনলাইনে করেছি। তাহলে এই অনলাইনটা আমাদের জন্য খুব জরুরি ছিল। আমরা এ মাসের 3 তারিখে এটা উদ্বোধন করেছি এবং এখন এটা অনলাইনে পাওয়া যায়। আপনি অনলাইনে এখন সার্চ করলেই আমাদের এখানে ইজিলি আপনার প্রপোজালটা সাবমিট করতে পারবেন। আমরা এই টোটাল বিষয়টা অটোমেশনে নিয়েছি। আমরা আগে যেটা করতাম, আবেদনপত্রটা নিয়ে এটাকে কোনো একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে চিঠি লিখে পাঠিয়ে দিতাম যে স্যার এটা একটু ইভ্যালুয়েট করে দেন। উনি ব্যস্ত থাকতেন, উনি এটা ফেরত দিতে 1.5 মাস 2 মাস সময় লাগাইতেন কখনো কখনো। আমরা এখন অনলাইনে পাঠিয়ে ওনাকে মেল করে দেব এবং ওনাকে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন সময় দিয়ে দেবো যে স্যার এর মধ্যে আপনি ব্যাক করবেন। এবং ওনার জন্য বিষয়টা সহজ, উনি অনলাইনে দেখে অনলাইনে লাল নীল কালি দিয়ে দাগ দাগ দিয়ে বলে দেবে যে এখানে ভুল আছে, এটা সহজ হয়েছে, এখানে প্লেজারিজমের ঝামেলা আছে। এই সবগুলা বিষয় আমরা অটোমেশন করে ফেলেছি। এটা আমি মনে করি যে আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা মাইল ফলক উদ্যোগ হয়েছে গত 1 বছরে। গবেষণালব্ধ ফলাফল নীতি প্রণয়নে সহায়ক প্রতিষ্ঠানে প্রেরণের উদ্যোগ গ্রহণ। যেমন আমি গবেষণা করলাম যে বাংলাদেশে, একটা ছোট্ট উদাহরণ দেই আপনাদের ভালো লাগবে। সিরাজগঞ্জ এলাকায় দেখবেন যখন কোনো কারণে দুধের দাম পড়ে যায়, তখন দুধ রাস্তায় ঢেলে কৃষকরা প্রতিবাদ করে। আপনি নিউজিল্যান্ডের কথা শুনলে, আমি এই উদাহরণটা প্রায়ই দিয়ে থাকি, আমার খুব ভালো লাগে। ওখানে 40 লাখ মানুষ আছে, গবাদি পশু আছে প্রায় 1 লাখ, মানে 1 কোটি। তাইলে এরা যে এত দুধ উৎপাদন করে, তাদের দুধ যায় কই? তারা এটা প্রসেস করে, তাদের 26 থেকে 36 রকমের দুগ্ধজাত পণ্য আছে। তাহলে আমরা এই নিয়ে একটা গবেষণা করিয়েছি সিরাজগঞ্জের একজন শিক্ষককে দিয়ে, মানে ওনার বাড়ি সিরাজগঞ্জ, কৃষি ইউনিভার্সিটির প্রফেসর। তাহলে এই যে গবেষণাটা করলো, এটা যদি আমরা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে না পাঠাই, তাহলে তো এটার উদ্যোগ হবে না। আমরা এখন গবেষণালব্ধ ফলাফলটা ওই মিনিস্ট্রিতে পাঠিয়ে ওনাদেরকে হ্যামারিং করি যেন এই রিলেটেড একটা প্রজেক্ট নেয়, তখনই এটা আমাদের কাজে লাগবে। এই কাজটা আমরা এখন করছি। গবেষণা পরিচালনায় প্রচলিত নীতিমালা পর্যালোচনা এবং পরিবর্তিত গবেষণা নীতিমালা প্রণয়ন, এই কাজ আমি করেছি, আপনাদের বলেছি। গবেষণা সংশ্লিষ্ট তথ্য সম্পদ প্রস্তুত এবং বুকলেট আকারে এটা প্রকাশের উদ্যোগ গ্রহণ, এই কাজও আমরা করেছি। আমরা যে গবেষণাগুলো সেমিনারগুলো করে থাকি, আপনারা এখানে লক্ষ্য করলে দেখবেন যে আমাদের এই ছবিতে আমাদের সচিব শুধু আছেন বা একজন অতিরিক্ত সচিব আছেন, বাকি সবাই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যাদেরকে আমরা এক্সপার্ট হিসাবে নিয়ে আসি, আমাদের অফিসাররাও আছেন সাথে। আমরা সেমিনারগুলো এইভাবেই করে থাকি। এটা এনইসি একনেক রুম, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী মিটিং করতে আসেন। আমরা মূল্যায়ন প্রক্রিয়া, আপনাদের যে গবেষণার প্রস্তাবগুলো পাই, এই প্রস্তাবগুলো আমরা মূল্যায়ন করে থাকি, সেটাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এসেই করে থাকেন। ওই মূল্যায়ন শেষে আমরা এই ছবিগুলা নিয়েছিলাম। এটা এই বছরের জাস্ট আপনার গত 7 তারিখে করা, এই মাসের 7 তারিখে। তাহলে এই কাজগুলা আমাদের কাজের সবচেয়ে বড় অংশ। আমার একেবারে শেষ পর্যায়ে আমি চলে এসেছি, আমার 1 ঘন্টার সময় ছিল, আমি এর মধ্যেই শেষ করবো। আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা আছে, আমি পরিকল্পনাগুলো একটু বলি। জাতীয় উন্নয়নে গুণগত গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গবেষণায় গুণগত পরিবর্তনের এই প্রতিষ্ঠানটি আন্তরিকভাবে চেষ্টা করছে। আমরা জাতীয় উন্নয়নে যেন আমাদের এই গবেষণাগুলোকে আরো বেশি কাজে লাগাতে পারি, সেই লক্ষ্যেই এখন গবেষণা নেই, এবং এটাকে আরো বেশি কিভাবে ইফেক্টিভ করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। গবেষণালব্ধ ফলাফল বিতরণ আরো কার্যকরী করার লক্ষ্যে আর নিজস্ব ওয়েবসাইটে গবেষণাগুলো উন্মুক্ত রাখা এবং প্রতিটি গবেষণার ফলাফল বিস্তরণ কর্মশালা এবং সেমিনার আয়োজন করা। এটা আমরা নিচের অংশটা করে থাকি, যে কর্মশালা এবং সেমিনার আয়োজন করি। এখন যেটা করব, ওই যে বললাম আমি একটা সফটওয়্যার করেছি, ওই সফটওয়্যারে আমরা এগুলা ওপেন করে রাখবো। ওপেন করে রাখবো এই জন্য যে আমার প্রতিষ্ঠানটাকে যেন মানুষ আরো বেশি চিনে, এবং একই সাথে আপনার গবেষণাটা যেন কেউ কাজে লাগিয়ে আরো নতুন কিছু গবেষণা করতে পারে। প্রতিষ্ঠিত খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠানের সাথে কার্যকর যোগাযোগ স্থাপন করে একটি মজবুত ভিত তৈরি করা। আমরাই আসলে সবচেয়ে ভালো প্রতিষ্ঠান, এরকম বলার এখনো সময় আসেনি। আমাদের যে সিপিডি ভালো করে, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেলিম রায়হান স্যারের সানেমের কথা শুনেছেন, সানেম ভালো করে, আমাদের বিআইডিএস বাংলাদেশের অত্যন্ত মানসম্মত একটা গবেষণা প্রতিষ্ঠান, এরা ভালো করে, তাদের সাথে আমরা একটা লিঙ্ক পেজ তৈরি করতে চাই, এবং আমাদের সবার গবেষণাগুলো আমরা একসাথে রেখে এই বিষয়ে আমরা একটু ইনপুট দিতে চাই। এই ইনপুট আমাদেরকে
আমি মনে করি যে ভবিষ্যতে সহযোগিতা করবে এবং আমাদের উত্তরণ করতে মানে আমাদের আরো বেশি উন্নয়ন করতে সহযোগিতা করবে। প্রতিষ্ঠিত ও আন্তর্জাতিক মানের একটা জার্নাল প্রকাশ করা ও অব্যাহত রাখা, আমরা একটা জার্নাল অলরেডি প্রকাশ করেছি এবং এটা প্রতি বছরই প্রকাশ হবে বলে আমরা বিশ্বাস করছি। এই রিলেটেড আমরা একটা ফান্ডও রেখেছি। কর্পোরেট রিসার্চের প্রচলন করা, আমি এটা শুরুতে বলেছিলাম যে অন্যান্য দেশে যেটা হয়, দেশের যেসব কর্পোরেট হাউস গুলো আছে তারা গবেষণার ফান্ড দেয়, আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা এক্সপার্ট তারা ওই ফান্ডটা ব্যবহার করে গবেষণা করে একটা কোলাবোরেশন হয়। এটা করার আমরা চেষ্টা করছি, যদিও আমি এটার জন্য যথেষ্ট অথরিটি রাখি না। এই অথরিটি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা আমাদের ক্যাবিনেট এরকম বড় কোনো প্রতিষ্ঠান থেকে নেওয়া লাগবে। আমরা সেই লক্ষ্যে স্যারদেরকে এনকারেজ করার চেষ্টা করছি। আমাদের জার্নালের কথা বলছিলাম, মাল্টিডিসিপ্লিনারি জার্নাল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিল, এটা নির্বাহী সম্পাদক আমি নিজে, সম্পাদক আমার সচিব ও মানে পদাধিকার বলে। ফলে এই জার্নালে আপনি আপনার গবেষণার লেখাও পাবলিশ করতে পারেন। এটা আইএসএস এর নাম্বার আছে, এটা ইন্টারন্যাশনাল জার্নাল, কিন্তু কন্ডিশন হচ্ছে যে আপনার ওই গবেষণাটা আমার এখান থেকে হতে হবে। মানে বাংলাদেশে আমার অফিসের গবেষণা হইলেই শুধু আমরা এখানে ছাপি, বাইরের গবেষণা ছাপি না। আর যদি আপনি এই বিষয়ে আরো বেশি জানতে চান, আমি দুইটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিচ্ছি এবং এই অ্যাড্রেস গুলা আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের মাহমুদ ভাইদের কাছেও আছে, মোস্তাফিজ ভাই আছেন ওনাদের কাছে আছে, আপনারা ওনাদের কাছ থেকে নিতে পারেন। একটা হচ্ছে আমাদের যেটা মন্ত্রণালয় plandeep.gov.bd, এটাতে একটু খুঁজে টুজে বের করতে হবে। আর আমাদের একটা নিজস্ব পোর্টাল আছে ssrc.portal.gov.bd, আপনি এইখানেও এই বিষয়ে খোঁজ করতে পারেন। আমাদের একটা ফেসবুক পেজ আছে সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিলের, আপনি ফেসবুকে ঢুকে সার্চ করলে পাবেন। আমরা আমাদের অ্যাক্টিভিটিস গুলো সাধারণত সেখানে শো করে থাকি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, ইনফ্যাক্ট আমি এতক্ষণ কথা বলে গেছি, আপনাদেরকে একটু আমি এই বিষয়ে ইনভলভ করতে চাই। যদি আপনাদের কারো কোনো বক্তব্য থাকে আমরা একটু শুনতে চাই। কেউ যদি ভলান্টিয়ারি বলেন তাইলে ভালো, আর যদি আমাদের কর্তৃপক্ষ আছেন ওনারা আরো সহযোগিতা করতে পারেন আমাদেরকে। কর্তৃপক্ষের সহযোগিতা নিলে হয়তো বিষয়টা আরো সহজ হবে। ধন্যবাদ কামরুজ্জামান ভাই আপনার প্রেজেন্টেশনের জন্য। আমি একটু আজকে খুলনা থেকে একটু বাইরে এসেছি, এই জন্য অনলাইনে সময় মতো যুক্ত হতে পারিনি। তো আমি পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে যেটা বলতে চাই যে আমাদের এসএসআরসির সাথে জার্নিটা ছিল আসলে শুরুতে প্রজেক্ট কেন্দ্রিক। তো পরবর্তীতে আমরা এটা চতুর্থ ট্রেনিং এর আয়োজন করছি আমরা এসএসআরসি এবং খুলনা ইউনিভার্সিটি ইউআরপি ডিসিপ্লিন। তো এটা আমাদের জন্য একটা গ্রেট এক্সপিরিয়েন্স। আর কামরুজ্জামান ভাই আমাদের যে প্রজেক্টের প্রকল্পগুলো বিষয়গুলো দেখালেন, আমি আপনাদেরকে অনুরোধ করব বিশেষত যেটা প্রমোশনাল আছে এবং 2 নাম্বার ফেলোশিপ, ইনস্টিটিউশনালটাও করা যেতে পারে যদি আপনাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে করেন। তো ব্যক্তিগত পর্যায়ে প্রমোশনাল উড বি এ গুড স্টার্ট। অল্প বাজেটে 2 লাখ টাকা সর্বোচ্চ বাজেট, এটা 1 বছরের। এটা হ্যান্ডি অ্যামাউন্ট অফ মানি যদি আপনি কাজ করতে চান। আমি বলছি না যে প্রজেক্ট প্রপোজাল দিলেই প্রজেক্ট পাওয়া যাবে। কামরুজ্জামান ভাই যেটা বলেছিলেন যে ওনাদের প্রতি বছর প্রচুর প্রজেক্ট প্রপোজাল সাবমিট হয়, যাচাই বাছাই করে সুনির্দিষ্ট প্রপোজাল গুলো ওনারা রাখেন। কিন্তু ওনাদের একটা প্লেজ আছে যে যারা এসএসআরসির ট্রেনিং গুলো করছে বা প্রিভিয়াসলি রিসার্চ অ্যাক্টিভিটির সাথে যুক্ত, তাদেরকে ওনারা অগ্রাধিকার দেন বা তাদের বিষয়গুলো ওনারা দেখেন সিস্টেম্যাটিক্যালি। তো ওনারা প্রতি বছরই আমাদেরকে অনুরোধ করেন এবং অন্যান্য যে প্রতিষ্ঠানগুলোর সাথে আসলে হচ্ছে কোলাবোরেশন আছে, সবাই একসাথে এই জিনিসটা আমরা ট্রাই করি যে আমাদের যারা পার্টিসিপেন্ট আছে ট্রেনিং এ তারা যেন বেশি করে বিভিন্ন প্রজেক্ট প্রপোজাল সাবমিট করেন। এটা একটা বড় উদ্দেশ্য আমাদের এই জয়েন্ট কোলাবোরেশনের। এটা আমি আপনাদের আবার একটু মনে করে দিতে যাচ্ছি, কামরুজ্জামান ভাই আছেন এখানে। আর আমাদের এসএসআরসির সাথে ওভারঅল এক্সপিরিয়েন্স হচ্ছে খুব ভালো। এটা কামরুজ্জামান ভাই আছেন এবং কামরুজ্জামান ভাইয়ের আগে ডক্টর উত্তম কুমার দাস ছিলেন। তো সেই এক্সপিরিয়েন্সটাও আমাদের খুব ভালো ছিল।
তো আমি আপনাদের অনুরোধ করব যে আপনাদের সুযোগ হলে আপনারা হচ্ছে এখানে হচ্ছে প্রজেক্ট প্রপোজাল ড্রপ করবেন এবং একই সাথে আমরা যে ট্রেনিং এন্ডেভারের সাথে আছি এই ট্রেনিং এর বিষয়ে আপনারা হচ্ছে এসএসআরসির সাথে যুক্তভাবে কোনো ট্রেনিং অফার করতে পারেন। ধন্যবাদ। আমার মনে হয় আপনি খুব চমৎকার ভাবেই বলেছেন। ইউআরপি খুলনা ইউনিভার্সিটির সাথে ইনফ্যাক্ট আমাদের রিলেশনটা খুব হৃদ্যতাপূর্ণ এবং আমি মনে করি যে আমরা এইখানে বেশ ভালোভাবেই কাজ করছি। আপনাদের যারা ট্রেনিং, আমরা তো ওই যে লিস্টটা রাখছি এবং আমাদের ডাটাবেজেও আপনাদের নাম থাকবে। যদি আপনারা কেউ এই বিষয়ে আগ্রহী হন, আমার মনে হয় যে আমরা এই বিষয়টাকে খুব গুরুত্ব দিয়েই দেখব এবং এট দ্য সেম টাইম আপনাদের এই গবেষণা আমাদের জাতির কল্যাণেও কাজে আসবে এরকম আমরা আশা করছি। যদি এই বিষয়ে আপনাদের এরপরও জানার কিছু থাকে, আপনারা, আমার মনে হয় এখন মাহমুদ ভাই, মুস্তাফিজ ভাই ওনারাও আমাদের প্রতিষ্ঠান সম্বন্ধে ভালো জানেন, আপনাদেরকে ভালো জানাতে পারবেন। আর যদি মনে করেন যে না আমাদের কাছেও জানতে চাইতে পারেন, তাহলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারবেন। আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে এবং আপনি চাইলে আমরা আরো বেশি আপনাকে কোনো না কোনো মাধ্যমে জানাতেও পারবো আর কি। এটা আমি চাই যে আপনারা যারা ট্রেনিং করেছেন, ট্রেনিংটা শুধু ট্রেনিং এ থেমে না থাকুক আর কি, এটা যেন গবেষণায় রূপান্তরিত হয়। গবেষণা কাজটাই একটু জটিল, একটু কি বলা যায়, কম ইন্টারেস্টিং। যে মজা পায় তার জন্য খুব ইন্টারেস্টিং। এই মজাটা যেন আপনারা পান, আমি মনে করি যে এটা আপনাদের এই ট্রেনিং এর মূল মোটো হওয়া দরকার। কামরুজ্জামান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। আর আপনি ব্যস্ততার মধ্যে আমাদের মাঝে এসেছেন। আমরা ট্রেনিংটা শেষ করছি 30 এপ্রিল, আর আমাদের ক্লোজিংটা ঈদের পরে। তা আমরা পার্টিসিপেন্টের সাথে ইনিশিয়ালি কথা বলেছি, আর হচ্ছে আমি বাকি আপডেট গুলো ইমেল মারফত জানিয়ে দিব। রাইট, আমার মনে হয় আমি একটু অফিসে কথা বলে নেই, আপনাদেরকে ক্লোজিং এর টাইমটার বিষয়ে যদি আমাদের কোনো পরামর্শ থাকে সেটাও করবো। আর এমনিতে আপনার পার্টিসিপেন্টদের সাথে তো আপনার যোগাযোগ আছে। থ্যাংক ইউ ভাই। আর ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু থ্যাংক ইউ আলাইকুম। ভেরি মাচ। আপনাদের আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমি সবার কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, স্পেশালি ইউআরপি এবং সকল পার্টিসিপেন্ট। জি, আসসালামু আলাইকুম। আমি লিভ করছি। থ্যাংক ইউ অনেক। আমার মনে হয় আমরা একটা ছোট ব্রেক নিতে পারি, বিকজ আমরা 9:30 থেকে সেশনটা শুরু করেছি। সো আমরা 5 মিনিটের একটা ছোট ব্রেক নিই, সো দ্যাট উই ক্যান ব্রিথ in and get some fresh air and refresh our brain for the next session. আর নেক্সট সেশনের আসার আগে আমরা একটু জাস্ট একটা রিক্যাপ করে নিই যে আমরা যে ইনস্ট্রাকশন দুটো দিয়েছিলাম, যে কিউএস আর ইন্টারন্যাশনাল ওয়েবসাইট থেকে আমাদের এনভিভোর ভার্সন 12 এর উইন্ডোজ ভার্সনটা আমাদের ডাউনলোড করতে হবে। আর পাশাপাশি রান অ্যাজ ডেট নিউরো সফটওয়্যার থেকে, ওখান থেকে আমাদের অপারেটিং সিস্টেমের বিট অনুযায়ী 64 বিট অথবা 32 বিট অনুযায়ী আমাদেরকে রান অ্যাজ ডেট এই প্যাচ ফাইলটা বা জিপ ফাইলটা ডাউনলোড করতে হবে। এই দুটো ফাইল যদি ডাউনলোড করা থাকে, দেন উই আর রেডি ফর দ্য নেক্সট সেশন। যদি কেউ ডাউনলোড না করে থাকি, প্লিজ ডাউনলোড দিস টু ফাইলস ফ্রম দ্য লিঙ্কস। আমি আবার চ্যাট বক্সের লিঙ্ক দুটো দিয়ে দিচ্ছি আপনাদেরকে, সো দ্যাট আপনারা এই 5 মিনিটের ব্রেকের সেশনে আপনারা সফটওয়্যারটি এবং যে প্যাচ ফাইলটির কথা বলা আছে রান অ্যাজ ডেট, এই দুটো ফাইল আমরা ডাউনলোড করে উইল বি রেডি ফর দ্য নেক্সট সেশন। থ্যাংক ইউ। মুস্তাফিজ ভাই, আমি তৌফিক বলছিলাম। জি, আমি একটু পরে জয়েন করেছি। এর আগে আপনারা যে দুটো লিংক দিয়েছিলেন, এখন এই লিংকটা কি একটু ডিফারেন্ট লিংক? না, একই লিংক। একই লিংক না? জি, আচ্ছা, ঠিক আছে।